আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। ভিশন প্লাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাকিব আছি তোমাদের সাথে। আজকে আমরা তোমাদের এসিসি ইংলিশ গ্রামারের খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আর তার নাম হচ্ছে প্রিপোজিশন। তোমরা একটু মেক শিওর করবা যে আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা এবং হচ্ছে পিছনের সাইড তোমাদের কাছে ক্লিয়ার কিনা, এভরিথিং ইজ ওকে কিনা, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আর আজকের ক্লাসে তোমরা অবশ্যই একটা নোটপ্যাড নিয়ে বসবা, যাতে করে তোমরা প্রত্যেকটা কি পয়েন্ট একটু নোট করতে পারো। কারণ হচ্ছে আজকের ক্লাসটা একদম আমরা প্রিপোজিশনের ওয়ান শট বলতে পারো, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এটা কমপ্লিট করে ফেলবো। তো তোমরা একটু নোটপ্যাড নিয়ে বসো, আর আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানিয়ে দিও কমেন্ট করে। আর ক্লাসের মধ্যে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, যে কোনো কোশ্চেন তোমরা কাইন্ডলি করে ফেলবা। ওকে, আচ্ছা। প্রিপোজিশন দেখো, প্রিপোজিশন আমরা খুব ছোটোবেলা থেকে পড়ে আসতেছি, একদম প্রায় মাধ্যমিকের শুরু থেকে আমরা একটা টপিকের সাথে খুব বেশি পরিচিত হয়ে গেছিলাম। তোমরা সবাই পরিচিত হয়ে গেছো, সেটা হচ্ছে প্রিপোজিশন। দেখা যাচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পড়ার পরেও আজ অবধি তোমাদের কাছে প্রিপোজিশনটা খুব বেশি আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং মনে হয়। এটার কিছু সার্টেন রুলস আছে, যেটা আমি তোমাদেরকে গ্রামারের ক্লাসগুলোতে আগেও বলে আসছি, যে তোমরা লক্ষ্য করবে যে তোমরা তোমাদের গ্রামার বইগুলোতে দেখবে যে অনেক রুলস দেওয়া থাকে, যার ফলে তোমরা আসলে কাভার আপ করতে পারো না ওগুলোকে। এবং এত এত রুলসের ভিড়ে অ্যাকচুয়াল যেগুলো আসলে তোমাদের না শিখলেই না, ওগুলো আসলে হারিয়ে যায়। বা তোমাদের মধ্যে যারা একটু কষ্ট করে অনেকগুলো রুলসকে নোট করো, অনেকগুলো রুলসকে তোমরা মুখস্থ করো, দেখা যাচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমরা এগুলোকে মনে রাখতে পারো না। বা সামান্য কিছুকে মনে রাখতে পারলেও তোমরা হচ্ছে এগুলোকে ঠিকমতো পরীক্ষার হলে ঠিকমতো অ্যাপ্লাই করতে পারো না। দ্যাটস ওয়াই প্রবলেমটা হয়ে যায় আসলে। সো বেসিক্যালি আজকে আমরা প্রিপোজিশনের একদম যা যা হতে পারে একদম শুরু থেকে শেষ, আজকের এই ক্লাসটা করার পরে তোমার যেন আর কখনো প্রিপোজিশন নিয়ে কোনো সমস্যা না হয়। ঠিক আছে? তো সবাই একটু নোটপ্যাড নিয়ে বসে পড়ো। তোমরা হচ্ছে কি পয়েন্টগুলো একটু নোট করবা। আজকে আমরা প্রিপোজিশন নিয়ে যা যা হতে পারে একদম বেসিক টু অ্যাডভান্স আমরা সব কিছু নিয়ে আলোচনা করবো। ওকে? আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে ফেলবা, কারণ আজকের ক্লাসটা খুব বেশি বেশি ইম্পর্টেন্ট। ওকে? প্রিপোজিশন ভুল করো তোমরা, কারণ আছে। কারণ কি, তোমার দেখবা যে আসলে কনফিউজিং মনে হয়। তোমরা অনেকগুলো রুলস মুখস্থ করো, অনেকগুলা তোমার থিওরি মুখস্থ করো, তারপরে দেখা যাচ্ছে যে যখন এক্সামে যখন দেখো তখন মনে হয় যে আচ্ছা আমি কি এটা আনসার করতে পারবো কিনা, বা এটা কি ইন হবে নাকি অ্যাড নাকি টু। ওকে, সো এই কনফিউজিং একটা ব্যাপার আমরা আজকে একদম খোলাসা করে ফেলবো, যাতে তোমাদের অন্য কোনো সমস্যা না হয়, যাতে তোমরা একদম এক শর্টেই তোমরা হচ্ছে প্রিপোজিশনটা আনসার করতে পারো। এটা হতে পারে বোর্ড পরীক্ষাতে বা ইয়ার ফাইনালে বা যে কোনো জায়গার মধ্যে। ঠিক আছে? সো প্রিপোজিশন আজকে আমরা ক্র্যাক করে ফেলবো। সো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। দেখো, আমি শুরুর দিকে বলিনি, হ্যাঁ, তোমাদেরকে আমি আগেও বলেছিলাম, এটা আমি সবসময় সবখানে বলে থাকি, এটা খুব একটা একটা কোর থিম কীরকম বুঝো? দেখবা যে আমরা অনেক সময় একটা বিষয়কে আমরা এত ডিপলি দেখি, এতই ডিপলি দেখি যে সামনের বিষয়গুলো, ধরো তোমার সামনে একটা বিষয় আছে, তুমি এটাকে দেখলে না, তুমি কি করলা, 2 হাত সামনে গিয়ে দেখলা। তো আমাদের লাইফে এরকম অনেক বিষয় হয়ে থাকে যে আমরা যখন একটা বিষয়কে সামনাসামনি দেখি না, আমরা এটাকে খুব ডিপলি দেখি, তখন হয় কি যে অনেক ডিপলি দেখতে গিয়ে সামনের বিষয়গুলো আমাদের চোখের আড়াল হয়ে থাকে, সামনের বিষয়গুলো আমরা খুব ভালো মতো দেখতে পাই না। ঠিক আছে? সো এটা তোমার ডেইলি লাইফের ক্ষেত্রে যেরকম হয়, তুমি দেখবা যে তোমার একাডেমিক লাইফ এরকম হয়ে থাকে। আমরা আসলে অনেক সময় গ্রামার পড়া, বা বাংলা গ্রামার বলো, ইংলিশ গ্রামার বলো, বা অ্যারাবিক, স্প্যানিশ, যে গ্রামারই হোক না কেন, প্রত্যেকটা গ্রামার টপিকের নামের মধ্যে তার গ্রামার টপিকের অ্যাক্টিভিটি, তার ধরো তার যে কার্যক্রমগুলা, তার যে ধরো মানে এই টপিকটা কী নিয়ে ডিল করতে পারে, ওইটার ভিতরে কিন্তু ওইটার ভিতরে তোমার নামের রহস্যটা লুকিয়ে আছে। সো বেসিক্যালি আমরা একটু আগের প্রিপোজিশনের একদম ফান্ডামেন্টাল যে বিষয়গুলো, এগুলোতে হিট করবো। কারণ দেখা যাচ্ছে তুমি যদি একটা বিষয় একদম মূল বেসিকগুলো না জানো, তাহলে তুমি কিন্তু আপডেট বিষয়গুলো জানতে পারবে না, বা জানলে তোমার এটা বেশি দিন স্থায়ী হবে না। ঠিক আছে? কারণ ফাউন্ডেশন যত স্ট্রং হবে, তুমি তার উপরে তত বেশি বিল্ড করতে পারবা। ফাউন্ডেশন স্ট্রং না হলে কি বিল্ড করা যায় বলো তো? বিল্ড করা যায় না। সো বেসিক্যালি আজকে আমরা প্রিপোজিশনের একদম ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। দেখো, নর্মালি আমরা দেখতে পাই যে আসলে আমরা আর্টিকেলের ক্লাসে দেখছিলাম সেম অবস্থা, মডিফায়ারের ক্লাসে সেম অবস্থা দেখছিলাম, আমরা প্রোনাউন রেফারেন্সে একই অবস্থা। প্রত্যেকটা টপিকের নামের মধ্যে তুমি যদি একটু ফোকাস করো, দেখবা যে নামের মধ্যেই তার ভিতরে রহস্য লুকিয়ে আছে। ওকে? আচ্ছা, ওকে, আমরা একটু লক্ষ্য করি। দেখো তো, প্রিপোজিশন শব্দটা আসছে তোমার ল্যাটিন শব্দ প্রাইপোজিশিও থেকে। কই থেকে বলো তো? প্রিপোজিশন শব্দটা আসছে কই থেকে? একটা ল্যাটিন শব্দ, শব্দটার নাম কি? প্রায়, আর তোমার হচ্ছে পজিশিও থেকে। এই ল্যাটিন শব্দটা আসছে আবার আরেকটা ল্যাটিন শব্দ থেকে, যার নাম হচ্ছে প্রায় পোনোরে। কি বলো তো? এটার তোমার উচ্চারণটা হচ্ছে প্রায়
অ্যান্ড হচ্ছে পনেরে, বুঝছো তো? তার মানে আমাদের প্রিপজিশন শব্দটার উৎপত্তি থাকে না যে মাদার ওয়ার্ড, এটা কোত্থেকে আসছে অ্যাকচুয়ালি, তার জন্ম কোথায়, তার তার ধরো ওই যে মাদার ওয়ার্ডটা কোন জায়গায়, বা মাদার ল্যাঙ্গুয়েজ কোনটা। তো আমাদের প্রিপজিশন আসছে তোমার একটা ল্যাটিন শব্দ থেকে। মূল ল্যাটিন শব্দটি কি? প্রায় পনেরে। দেখো লক্ষ্য করো, প্রায় শব্দের শাব্দিক অর্থ তোমার হচ্ছে আগে বা পূর্বে, এই যেটাকে আমরা বিফোর বলে থাকি। আর পনেরে, প্রায় পনেরে, বুঝছো? প্রায় অর্থ কি? বিফোর। আর পনের অর্থ টু প্লেস। তার মানে প্রায় অর্থ আগে, পনেরে মানে বসানো। আর প্রায় পনেরে শব্দটার একসাথে অ্যাকচুয়াল অর্থ কি হয়? টু প্লেস বিফোর। লক্ষ্য করো, টু প্লেস বিফোর, যে আগে বসানো। তার মানে তোমরা লক্ষ্য করো যে প্রিপজিশন শব্দটার উৎপত্তি বা মাদার ওয়ার্ড যেটা, ওইটার অ্যাকচুয়াল থিমটাই হচ্ছে আগে বসানো, কোনো জিনিসকে সামনে বসিয়ে দেওয়া বা সামনে প্লেস করে দেওয়া। ওকে, সো ওই দিক থেকে তোমরা যদি একটু ফোকাস করো তাহলে দেখতে পারবা যে প্রিপজিশন যেই বিষয় নিয়ে ডিল করবে সেই বিষয়টাই হচ্ছে যে সে আগে বুঝবে, তাকে আগে বসানো হবে। আরেকটা জিনিস লক্ষ্য করো, তোমরা যদি আরও একটু সহজ করে দেখতে পারো তাহলে আরও ইজি হয় তোমাদের জন্য। যে যদি তোমরা মাদার ওয়ার্ডটা নিয়ে তো মনে রাখতে না পারো, তাহলে আরও ইজি করে মনে রাখবে যে কি প্রি। তোমরা সাফিক্স প্রিফিক্স তোমরা পড়ছিলা এসএসসির মধ্যে, যে প্রি অর্থ পূর্বে আর আর তোমার হচ্ছে সা অর্থ পরে। তাহলে প্রি অর্থ, সরি প্রি অর্থ কি বলো তো? প্রি অর্থ পূর্বে, প্রি অর্থ পূর্বে, আর পজিশন অর্থ অবস্থান, পজিশন অর্থ অবস্থান। তাহলে একটু ফোকাস করো শর্ট করে নামের দিকে, এইটার তোমার হচ্ছে হেডলাইনের দিকে। এখন আমি আগে বলছিলাম যে তোমার মর্নিং শোজ দ্য ডে, তোমার হেডলাইনে তোমাকে বলে দিবে যে তোমার টপিকটা কোন দিকে যাচ্ছে, বা তোমার টপিকটাকে ওভারঅল একটা আইডিয়া তোমার ব্রেনে সেট করার জন্য তোমাকে কী কী করতে হবে। সো বেসিক্যালি আমরা ফার্স্ট অফ অল এত কমপ্লেক্স করার আগে, অবশ্যই আমরা এটা আজকে কমপ্লেক্স করবো না, খুবই সিম্পল ওয়েতে, খুবই সিম্পল অ্যান্ড লুসিড। তোমরা একটা ওয়ার্ড জানো, লুসিড? কে কে জানো বলো তো? আর অবশ্যই আজকে তোমরা অবশ্যই কিছু কোশ্চেন করবা, যেখানে তোমাদের সমস্যা তোমরা ফিল করো, অবশ্যই কমেন্ট করবা। কারণ তোমাদের কোশ্চেনগুলো যদি সলভ হয়ে যায় তাহলে তোমাদের ভিতর থেকে যে কোনো কনফিউশন দূর হয়ে যাবে। আর আজকে আমরা আমাদের গতানুগতিক গ্রামার বইতে যে এত এত রুলস, এগুলো আমরা একটু এক পাশে সরিয়ে রেখে আমরা যেগুলো আমাদের একদম না হলেই না, আর যেগুলো হলে তোমরা তোমাদের এইচএসসি পরীক্ষার মধ্যে একটা ভালো রেজাল্ট তোমরা ক্যারি করতে পারবা, সেগুলো আমরা জাস্ট ফোকাস করবো। আমরা অতিরিক্ত বা অপ্রয়োজনীয় বা আমরা আমাদের যেগুলো আসলে না হলেই মোটামুটি চলে, ওগুলো আমরা অ্যাভয়েড করবো থ্রোলি, ঠিক আছে? সো এখন আমরা প্রিপজিশন শব্দটাকে একটু ডিটেলসে জানলাম, যে এটা তোমার একটা লেটেস্ট শব্দটি আসছে যার নাম হচ্ছে প্রায় পজিশীয় এবং হচ্ছে প্রায় পনেরে। এই প্রায় পজিশীয় এবং প্রায় পনেরে শব্দটার মানেই হচ্ছে আগে বসানো। এবং আমাদের ইংলিশের ওয়ার্ডটা, ইংলিশ ওয়ার্ডটা যদি আমরা ডিভাইড করে, তাহলে প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান। বলো তো এইটুকু বুঝছো কিনা তোমরা? শুরুর বেসিক বিষয়টা বুঝছো কিনা? কারণ এটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। এটা তোমরা যদি বুঝে ফেলতে পারো তাহলে সামনের বিষয়গুলো তোমাদের জন্য ইজি হবে। কারণ আমরা দেখলাম যে মাদার ওয়ার্ড যেটা, আমাদের প্রিপজিশনের মাদার ওয়ার্ড যেটা, ওইটার কিন্তু তোমার কাজ হচ্ছে, মিনিংটা তোমার হচ্ছে কি, যে সামনে বসানো। কোথায় বসবে বলো তো? সামনে বসাবে, এটাকে সামনে বসবে, ঠিক আছে? তাহলে নামের বিষয়টা ক্লিয়ার। প্রিপজিশনের নামের দিকে, প্রত্যেকটা গ্রামার আইটেমের নামের দিকে আমাদের সবসময় একটু আমাদের ফোকাস রাখতে হবে, তাহলে আমরা বিষয়টাকে খুব বেশি করে ফিগার আউট করতে পারবো। আসো নেক্সটে, ডেফিনেশন। আমি তোমাদেরকে সাজেস্ট করবো সবসময় কোনো গ্রামার টপিক শেখার মধ্যে বা কোনো গ্রামার টপিকের রুলস শেখার সময় এটাকে নট জাস্ট মেমোরাইজ, তোমরা এটাকে কখনোই হুলি মেমোরাইজ করতে যাবে না, রাদার ভিজুয়ালাইজ অ্যান্ড ফিল করে আর ভিজুয়ালাইজ করে যখন একটু বুঝে বুঝে পড়বা, তখন তোমাকে এইসব সংজ্ঞা মুখস্থ করতে হবে না, তোমরা নিজের মতো করে সংজ্ঞা ক্রিয়েট করতে পারবা এবং নিজের মতো করে এটাকে তোমরা ব্রেনে সেট করতে পারবা। ওকে, দেখো তো হোয়াট ইজ প্রিপজিশন। আমরা একটু অ্যাট এ গ্লান্স দেখে নিই। দেখো, আ প্রিপজিশন ইজ আ ওয়ার্ড, তাহলে প্রিপজিশন হবে একটা শব্দ। প্লেসড, শব্দ শাব্দিক অর্থ হবে এটাকে বসানো হবে বা এটাকে রাখা হবে। তাহলে প্রিপজিশন হচ্ছে এমন একটা শব্দ যেটাকে রাখা হবে, যেটাকে স্থাপন করা হবে বা যেটাকে বসানো হবে। কোথায়? বিফোর। বিফোর মানে পূর্বে। কিসের আগে বসবে? হয় নাউনের আগে বসবে অর আ প্রোনাউন। তার মানে প্রিপজিশন হচ্ছে এমন কিছু শব্দ বা এমন একটা শব্দ যেগুলা বসে কোথায়? হয় নাউনের পূর্বে, না হয় কোথায়? প্রোনাউনের পূর্বে। একদম তোমার 99% ক্ষেত্রে, 98% ক্ষেত্রে তোমার হচ্ছে প্রিপজিশন কোথায় বসে? নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে। কেন বসে? একটা মোটিভ আছে না, বলো তো? এই যে দেখো 2+V1, আমি আগে বলছিলাম যে 2+V1 যখন হয় তখন একটা মোটিভ প্রকাশ করে, একটা পারপাস প্রকাশ করে, যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন অ্যান্ড হোয়াট ইট ক্যান ডু। এটা কি করতে পারবা, এটা কেন এখানে আসছে। তার মানে আমরা দেখলাম যে
প্রিপোজিশনের প্লেসমেন্টটা কোন জায়গায়। প্রিপোজিশন বসবে হয় নাউনের আগে না হয় প্রনাউনের আগে। বসে কি করবে, তার কোনো কাজ থাকবে না? অবশ্যই কাজ থাকবে। কাজটা কি? কাজটা হচ্ছে টু শো, এটা দেখাবে। কি দেখাবে? ইটস রিলেশন। রিলেশন মিনস কানেকশনস। রিলেশন মিন কানেকশন অর কানেক্টিভিটি অর ধরো একটা অ্যাভারেজ একটা সম্পর্ক বা একটা যোগসূত্র বলতে পারো। তাহলে প্রিপোজিশন শব্দগুলো তোমার হচ্ছে নাউন এবং প্রনাউনের আগে বসবে। আগে বসে তোমার নাউন প্রনাউনের সাথে একটা সম্পর্ক, এটা সে দেখাবে কার সাথে? আনাদার ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। তারপরে তোমরা লক্ষ্য করো যে একটা বাক্যের মধ্যে কি শুধুমাত্র নাউন প্রনাউনই থাকে, বাকি পার্সোপিসিস থাকে না, বাকি অনেক রকমের ওয়ার্ড থাকে না? থাকে। তার মানে প্রিপোজিশনের মেইন কাজটা হচ্ছে, মেইন মোটিভটা হচ্ছে কি, যে বাক্যের মধ্যে নাউন প্রনাউনের আগে বসবে, আগে বসে বাক্যের মধ্যে নাউন প্রনাউনের সাথে অন্যান্য যেসব পার্সোপিসিস বা ওয়ার্ডগুলো আছে ওগুলোর সাথে একটা কানেক্টিভিটি তৈরি করবে, একটা কানেকশন তৈরি করবে, একটা রিলেশন তৈরি করবে। সেটাই হচ্ছে আমাদের প্রিপোজিশন। ওকে, তাহলে প্রিপোজিশন হলো এমন একটা শব্দ যা নাউন প্রনাউনের আগে বসে বাক্যের অন্য শব্দের সাথে তার সম্পর্ক স্থাপন করে। ক্লিয়ার? এটাকে তোমরা মুখস্থ করতে যাও না, বুঝছো না মোটামুটি? এটাকে রেখে দাও, পরে একটু রিভিশন দিয়ে ফেলো যে প্রিপোজিশন বিষয়টা হচ্ছে যে কি, যে এমন একটা ওয়ার্ড বা এমন কিছু ওয়ার্ড যেগুলো তোমার নাউন প্রনাউনের আগে বসবে। শর্তটা কি? নাউন প্রনাউনের কোথায় বসতে হবে? আগে বসতে হবে। আগে বসে কি করবে? কি করবে বলো তো? কি, এই যে কি করবে, তার কাজটা কি, এটাই তো পুরো চ্যাপ্টারটা আমাদের। এখানে তো তার কাজটা শেষ। তুমি যদি একবার বুঝতে পারো যে এই প্রিপোজিশনের কাজটাই হচ্ছে বাক্যের মধ্যে নাউন অ্যান্ড প্রনাউনের সাথে অন্য সকল ওয়ার্ডের একটা রিলেশন তৈরি করবে, একটা কানেকশন তৈরি করবে, দ্যাট ইজ পার্টস অফ স্পিচ, দ্যাটস অল। তাহলে আমাদের সংজ্ঞাটাকে একটু মনে রাখার জন্য তোমরা জাস্ট দুইটা কথা মনে রাখবা। প্রথম কথা হচ্ছে যে প্রিপোজিশন নাউন প্রনাউনের আগে বসে। কেন বসে? কারণ এটার কাজই হচ্ছে বাক্যের অন্য ওয়ার্ডের সাথে নাউন এবং প্রনাউনের একটা রিলেশন বিল্ড আপ করা। ক্লিয়ার? ওকে, চলো আমরা সামনে আগাই। ওকে, তারপরে তোমরা দেখবা যে, যেটা আমি আগেই বলছি, তোমাদের গ্রামার বইতে দেখবা যে অ্যাটের এতগুলা রুলস দেওয়া আছে, ইনের এতগুলা রুলস দেওয়া আছে। তো বেসিক্যালি বিষয়টা হয় কি, যে এত এত রুলসের ভিড়ে তোমরা আসলে তোমাদের নিজেদেরকে হারিয়ে ফেলো, বা তোমরা যে কটা ইম্পর্টেন্ট রুলসকে তোমরা এত একদিক থেকে পড়ো, আরেক দিক থেকে ভুলো, তাই না? সো বেসিক্যালি আমরা আজকে কিছু শর্ট, একদম সিম্পল কিছু বেসিক রুলসের মাধ্যমে আমরা আজকে পুরো একদম টপিকটাকে আমরা একদম কাভার আপ করে ফেলবো, যাতে তোমাদের নেক্সট টাইম কোনো প্রবলেম না হয় প্রিপোজিশন নিয়ে। দেখো, ক্লাসিক্যাল রুলস। ক্লাসিক্যাল ওয়ার্ডটা তোমার খুব বেশি পরিচিত যারা আমার ক্লাসটা করছো। হোয়াট ইজ ক্লাসিক্যাল? ক্লাসিক্যাল বলা হয় এমন ওয়ার্ডকে যেটা ধরো চলে আসতেছে দীর্ঘদিন ধরে। যেমন প্রিপোজিশনের রুলসগুলো আজ থেকে 50 বছর আগেও ছিল, বা 100 বছর আগেও ছিল, বা আরও আগে থেকে শুরু হয়েছে, এখন সেমই আছে। যতদিন ওয়ার্ল্ড এক্সিস্ট করবে তোমার এই রুলসগুলো কিন্তু সেম থাকবে। তো ক্লাসিক্যাল বলা হয় যে এমন কিছু বিষয়কে যেগুলো ধরো তোমার চলে আসতেছে, যেই বিষয়গুলো প্রত্যেকটা যুগের জন্য, প্রত্যেকটা সময়ের জন্য, প্রত্যেকটা স্থানের জন্য সেম। ওকে, তাহলে আমরা প্রিপোজিশনের কিছু বেসিক রুলস আজকে আয়ত্ত করব। আয়ত্ত করার পরে আজকে আমরা কি করব জানো? আমরা আমাদের ক্লাসের শেষে আমরা বিগত বছরে তোমাদের এইচএসসি বোর্ড কোশ্চেনে আমরা একটু অ্যানালাইসিস করবো, আমরা একটু আনসার করবো আমাদের আজকের রুলসগুলোর মাধ্যমে। ঠিক আছে? তাহলে তোমরা দেখতে পারবা যে তোমাদের প্রিপোজিশন সলভ করতে জাস্ট তোমাদেরকে দুইটা বিষয় হেল্প করবে। ফার্স্ট অফ অল, সাম বেসিক রুলস। কি বলো তো? সাম বেসিক রুল। সেকেন্ড তোমার হচ্ছে কনটেক্সট। তুমি যদি কনটেক্সট বুঝতে পারো, আর তুমি যদি কিছু বেসিক রুলস সম্পর্কে তোমার একটু ক্লিয়ার কাট আইডিয়া থাকে, এনাফ তুমি প্রিপোজিশনকে তুমি ইজিলি আনসার করতে পারবে, এটা যেভাবেই তোমাকে দিয়ে দেওয়া হোক না কেন। ওকে, রেডি? আসো, রুল নাম্বার 1, অ্যাট অ্যান্ড ইন। দেখো, লক্ষ্য করো, একদম শর্ট করে আমরা এগুলো একটু মনে রাখবো। জাস্ট মুখস্থ করতে তো ভুলেই মুখস্থ করবো না, জাস্ট একটু ভিজুয়ালাইজ করে একটু ফিল করার ট্রাই করবো, একটু আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করবো যে বিষয়টা আসলে কী, মানে কী ঘটতেছে এখানের মধ্যে, বা এদের অ্যাক্টিভিটিটা কী। অনেকে তোমার এটা না করে কী করে মুখস্থ করা শুরু করে, মুখস্থ করতেই থাকে, তো করতেই থাকে। এটা কি মুখস্থ করার বিষয় নাকি? আচ্ছা, দেখো, লক্ষ্য করো, ছোট স্থান বা সময়ের পূর্বে অ্যাট বসবে। মাথা রাখবা, ছোট স্থান এবং সময়ের পূর্বে অ্যাট, আর বড় স্থান বা সময়ের পূর্বে ইন বসবে। এই একটা লাইন যে কত বেশি ইম্পর্টেন্ট জানো? এত রুলস না পড়ে জাস্ট এই ছোটো একটা লাইন মনে রাখতে পারবো না, দেখবে যে তোমার প্রায় আপ টু 10 or 15% তোমার হচ্ছে প্রবলেম সলভ হয়ে গেছে। কারণ দেখবা যে বেশিরভাগ ফিল ইন দ্য গ্যাপস যেগুলো আসে, ব্লাঙ্ক যেগুলো আসে, দেখবা যে অ্যাট আর ইন ওগুলোতে আনসারে থেকে যায়। তাহলে মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা জাস্ট মনে রাখবা যে স্থান এবং সময়ের ক্ষেত্রে যে সময়টা বড়,
যে সময়টা বড় বা যে স্থানটা বড় তার পূর্বে ইন বসবে, আর যে স্থানটা ছোট বা যে সময়টা ছোট তার পূর্বে আমরা অ্যাট বসাবো। যেমন লক্ষ্য করো এক্সাম্পল, হি লিভস ড্যাশ সাভার ড্যাশ ঢাকা। তাহলে এখানে কী হবে বলো তো, ঢাকা বড় নাকি সাভার বড় বলো তো? সাভার ছোট, ঢাকা বড়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তুলনামূলক ছোট কোনটা, সাভার। তাহলে আমরা এখানে কি বসাবো, অ্যাট বসাবো। আর যা ঢাকা যেহেতু বড় তাই আমরা এখানে কি বসাবো, ইন বসাবো। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো তো? কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই করে ফেলবা। তার মানে আমরা দেখতে পেলাম যে ছোট স্থান বা সময়ের পূর্বে অ্যাট, আর বড় স্থান বা সময়ের পূর্বে ইন। লক্ষ্য করো তো, আই ওয়েক আপ ড্যাশ 7 AM ড্যাশ ইন দ্য মর্নিং ড্যাশ দ্য মর্নিং। তাহলে দেখো তো, আমরা দেখতে পাচ্ছি যে তোমার সকাল 7টা, একটা তোমার ছোট একটা সময়, আর মর্নিং মোটামুটি একটা লম্বা একটা সময়, কিছু কিছু অনেকগুলো ঘন্টার সমন্বয়ে তোমার একটা সকালকে তোমার ডিফাইন করা হয়। তো ওই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে কি ইউজ করবো, যেহেতু একটা ঘন্টা, জাস্ট একটা ঘন্টা, তাহলে একটা ছোট সময় না, তো আমরা এখানে কি ইউজ করবো, কি বলো তো, আমরা এখানে জাস্ট সিম্পলি অ্যাট ইউজ করব। আর যেহেতু সকালটা তোমার হচ্ছে, আর সকালে তোমার ফজরের সূর্যোদয় তারপর থেকে শুরু হয়, অলমোস্ট তোমার হচ্ছে সকাল 11টা বা 11:30 পর্যন্ত, তখন আমরা এখানে একটা লম্বা সময়ের আগে আমরা কি ইউজ করবো, ইন ইউজ করবো। তাহলে বেসিক জিনিস দেখো, যে তুমি যখন দেখবা যে কোনো একটা ছোট সময় ব্যবহৃত হয়েছে বা কোনো একটা ছোট স্থান ব্যবহৃত হয়েছে, তখন তুমি কি করবা, অ্যাট ইউজ করবা। আর যখন দেখবা যে একটা বড় স্থান বা একটা বড় সময় ইউজ হয়েছে, তখন তুমি এখানে কি ইউজ করবা, ইন ইউজ করবা। ক্লিয়ার বলো কিনা বলো তো? এই একটা রুলস তোমাকে খুব বেশি হেল্প করবে লং রানে গিয়ে। তুমি যে কোনো প্রিপোজিশন প্র্যাকটিস করতে যাও, দেখবা যে এরকম একটা রুলস, এই রুলসটা তুমি একদম ইউনিভার্সালি পেয়েই যাবা। তুমি এটা পাবাই 100%, কারণ এটা খুব বেশি ইউনিভার্সাল আপিলিং, কারণ এটা তোমার একদম বেশ কিছু বেসিক জিনিসপত্র। কারণ এটা না জানলে তুমি হচ্ছে কোনো স্থানের পূর্বে, কোনো সময়ের পূর্বে তুমি যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে যাবে, তখন তোমার খটকা লাগবে যে এখানে কি অ্যাড হবে নাকি ইন হবে। তাহলে ক্লিয়ার কিনা বলো তো, ছোট স্থান বা সময়ের আগে অ্যাড, আর বড় স্থান বা সময়ের পূর্বে ইন। ওকে, নেক্সট রুল নাম্বার 2, খুব বেশি ইম্পর্টেন্ট। এটা দেখো, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট, সবগুলোর রুলস ইম্পর্টেন্ট, কারণ আমি এখানে এমন রুলসগুলো রাখছি যেগুলো তোমাদের একদম না হলেই না, এবং যেগুলো পারলে তুমি বাকি একটাকে গেস করতে পারবা, কিন্তু এখানে অপ্রয়োজনীয় একটা রুলস দেওয়া নাই। তার মানে তোমাকে প্রত্যেকটা ওয়ার্ডকে তোমাকে এখানে ফিগার আউট করতে হবে। দেখো, কোনো কিছুর ভিতরে অবস্থিত বোঝাতে ইন। লক্ষ্য করো, কোনো কিছু ধরো একটা বক্সের মধ্যে একটা চকলেট দেওয়া আছে, বা একটা বাক্সের মধ্যে একটা বিড়াল রাখা আছে, কোনো কিছুর ভিতরে অবস্থিত বোঝাতে ইন, এবং বাইরে থেকে, খুব ইম্পর্টেন্টলি দেখো, বাইরে থেকে গতি সহকারে একটা ফোর্স নিয়ে তুমি যখন একটা ভিতরে প্রবেশ করবা, তখন তার ক্ষেত্রে কি বসে, ইনটু বসে। তাহলে আমরা এখানে কি পেলাম, ইন এবং ইনটুর ইউজটা কীরকমভাবে হবে, যে কোনো কিছুর ভিতরে হলে আমরা এখানে ইন ইউজ করব, আর যখন আমরা একটা গতি নিয়ে কোনো রুমে প্রবেশ করব বা কোনো অফিসে প্রবেশ করব, সেটা হচ্ছে ইনটু। লক্ষ্য করো, দেখো তো, দ্য স্টুডেন্টস আর ড্যাশ দ্য ক্লাসরুম। বলছে ক্লাসরুমে আছে, শিক্ষার্থীরা কোথায় আছে বলো তো, ক্লাসরুমের মধ্যে অবস্থান করতেছে না। তারপরে এই যে মধ্যে, এই যে ভিতর, এটা তারা আমরা কি বুঝি, আমরা কাকে দেখতে পাই এটার মধ্যে, রিফ্লেকশন কার পাই, সেটা হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী ইন। কি বলতো, ইন। তার মানে স্টুডেন্টরা ক্লাসের ভিতরে আছে না, সো এখানে কি হবে, দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম। ক্লিয়ার? আর ইনটু কখন হবে, দেখো ইনটু কি হবে, দে এন্টার ড্যাশ দ্য ক্লাসরুম। তুমি যদি এখানে দাও যে দে এন্টার্ড ইন দ্য ক্লাসরুম, এটা হবে না, কারণ দেখো, তুমি যখন কোনো রুমে প্রবেশ করো, একদম বেসিক নলেজ, বেসিক কনসাসনেস, তোমাকে এটার জন্য অত বেশি নিউরো সায়েন্স পাস করা লাগবে না। জাস্ট এই জন্য বলছি একটু ফোকাস করো, কনটেক্সটটা তোমরা হচ্ছে একটু হিট করবা। এখানে বলছে যে তারা ক্লাসরুমে প্রবেশ করলো। এখন একজন মানুষ যখন হাঁটে বা একজন মানুষ যখন কোথাও প্রবেশ করে, তখন তার সাথে একটা ফোর্স অ্যাপ্লাই হয় না? সে কি কোনো ফোর্স অ্যাপ্লাই করা ছাড়া কি সে কি হাঁটতে পারে বা সে কি প্রবেশ করতে পারে না। তার মানে কোথাও গতি সহকারে প্রবেশ করা যদি বোঝায়, ধরো একটা গতি সহকারে তুমি কোথাও প্রবেশ করতেছো, সেটা হচ্ছে আমরা এখানে কি ইউজ করবো, ইনটু। কি বলো তো, ইনটু ইউজ করবো। তার মানে দুইটা বেসিক বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে কোথাও অবস্থিত বা কোনো কিছুর মধ্যে আছে, কোনো কিছুর মধ্যে অবস্থিত, সেটা বোঝাতে ইন বসবে। আর কোনো বিষয়ের, কোনো জিনিসের ভিতরে গতি সহকারে প্রবেশ, একদিক থেকে আরেক দিকে গিয়ে প্রবেশ করা বা ঢুকে পড়া, সেটা হচ্ছে ইনটু। ঠিক আছে? ওকে, কারো কোনো কোশ্চেন আছে? আই হোপ কারো কোনো কোশ্চেন নেই। তারপরে তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা করে ফেলবা। তারপরে রুল নাম্বার 3তে আসো একটু, ইন এবং ইনটু। আচ্ছা দেখো, দিন বা তারিখের পূর্বে অন, মাস বা বছরের পূর্বে ইন, এবং নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাড বসে। দেখো, দিন বা তারিখের পূর্বে অন খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে যাবা, যখন তোমরা একটু পরীক্ষার হলে যখন একটু বানিয়ে লিখতে যাবা কোনো প্যারাগ্রাফ বা কোনো কমপ্লিটিং স্টোরি বা হোয়াট এভার, যাই হোক না কেন,
তোমরা কিন্তু এখানে একটু কনফিউশনে ভুগো যে আসলে আমি ধরো তুমি একটা চিঠি লিখবা কারোর সামনে বা কারোর পর্যায়ে বা কাউকে উদ্দেশ্য করে, তখন তোমাকে ডেট লিখতে হবে, তোমাকে মাস লিখতে হবে, তোমার কাছে এক্সাক্ট টাইমটা লিখতে হবে না। তো এই ক্ষেত্রে এই রুলসটা, এই যে এটুক থেকে এটুক পর্যন্ত একটু দেখো তো কি লিখছি এখানের মধ্যে তোমার জাস্ট একটা লাইন মনে রাখবা, একটু মুখস্থ তো করবা না, একটু জাস্ট মনে রাখার ট্রাই করবে যে তোমার যখন কোনো একটা দিন থাকবে সানডে, মানডে, টুইসডে, ফ্রাইডে, হোয়াট এভার, তারিখ 10 জুলাই, 10 এপ্রিল, 10 মার্চ, 10 জানুয়ারি, হোয়াট এভার, এই সকল দিন বা তারিখ যখন উল্লেখ থাকবে তখন তুমি এখানে অন ইউজ করবা। কি ইউজ করবা? তোমার যে ব্ল্যাঙ্কটা দেওয়া থাকবে, ব্ল্যাঙ্কের পরে যখন তোমার হচ্ছে একটা ব্ল্যাঙ্কের পরে যে ডেটটা দেওয়া থাকে, ওই ডেটের আগে যখন তুমি একটা প্রিপোজিশন ইউজ করবা, তখন তুমি এখানে কি ইউজ করবা? দিন, ডে বা ডেট হলে তুমি এখানে অন ইউজ করবা। আর যদি মান্থ হয়, মাস হয় বা বছর হয়, তখন তুমি এখানে কি ইউজ করবা? সিম্পলি জাস্ট ইন ইউজ করে দেবো। তাহলে দেখো দুইটা বিষয়, দিন বা তারিখ হলে অন, মাস বা বছর হলে ইন, আর নির্দিষ্ট সময়, দেখো নির্দিষ্ট সময় হলে কি? অ্যাট। মনে রাখতে পারবা? আমি একটু এক্সাম্পলটা লক্ষ্য করি, দেখো আই উইল মিট ইউ ড্যাশ 4 o'clock ড্যাশ সানডে ড্যাশ মার্চ। আমি অনেক সময় তোমাদেরকে এটা বলে আসছি যে তোমরা হয়তো গ্রামারের রুলসগুলো তোমরা ভুলে যাবা বা মনে রাখতে পারবে না, এবং এটা ভেরি সিম্পল একটা কথা, আমাদের হিউম্যান ব্রেন অনেক সময় এগুলোকে মনে রাখতে পারে না, রিমেম্বার করতে পারো না। বাট তুমি যদি একটু ভিজুয়ালাইজ করে পড়ো আর তুমি যদি এক্সাম্পলটা মনে রাখো, তুমি ট্রাস্ট মি, তুমি এই এক্সাম্পল দিয়ে তুমি ওই রুলসটাকে রিকল করতে পারবা, রিভাইভ করতে পারবা। বুঝছো? দেখো তো, আই উইল মিট ইউ ড্যাশ 4 o'clock ড্যাশ সানডে ড্যাশ মার্চ। তাহলে আমরা এখানে দেখো তো, আমাদের এখানে 4 o'clock আছে, 4টা বাজে আমি তোমার সাথে দেখা করব। আমি মার্চ মাসের রবিবার 4টা বাজে, ঠিক একজ্যাক্ট 4টা বাজে। তাহলে আমরা আমাদের রুলসে কি পড়লাম যে নির্দিষ্ট সময়ের আগে, তাহলে 4টা একটা নির্দিষ্ট সময় না, জাস্ট একজ্যাক্ট 4টা, নট 4:30, নট 5:30 বা নট 5টা। তাহলে আমরা দেখছিলাম যে কি নির্দিষ্ট সময়ের আগে কি বসে বলো তো? আমরা অ্যাট ইউজ করব। তাহলে আই উইল মিট ইউ অ্যাট 4 o'clock, আমি তোমার সাথে 4টায় দেখা করবো, তাই একটা নির্দিষ্ট সময়ের আগে আমরা অ্যাট বসাবো। এবার দেখো তো সানডে কি পড়ছে এখানে বলতো? সানডে আমরা কি পড়ছিলাম যে দিন বা তারিখের আগে কি বসে? দিন বা তারিখের আগে অন বসে। কি বসে এখানে? অন বসে। তাহলে আমরা যেহেতু এখানে আমরা সানডে পেলাম, তাই একটা দিন, তাই আমরা এখানে অন ইউজ করব। তাহলে আই উইল মিট ইউ অ্যাট 4 o'clock অন সানডে। এবার বাকি থাকলো কি? মাসের নামটা বাকি ছিল না। আমরা কি পড়ছিলাম যে মাস এবং বছরের নামের আগে কি বসে বলো তো? মাস এবং বছরের নামের আগে কি বসে? আমরা ইন বসাই। তাহলে আই উইল মিট ইউ অ্যাট 4 o'clock অন সানডে ইন মার্চ। আমি মার্চ মাসের রোববার 5টা বাজে তোমার সাথে, 4টা বাজে আমি তোমার সাথে দেখা করবো বা আমি তোমার সাথে মিট করব। ক্লিয়ার কিনা সবার কাছে বলো তো? কোনো কোশ্চেন আছে? যে কোনো কোশ্চেন থাকলে তোমরা মাস্ট করে ফেলবা, কোনো কিছুকে কনফিউজিং রাখবা না, কারণ যত কোশ্চেন করে তোমরা এটা শিখতে পারবে তত তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে। কারণ প্রিপোজিশন আর কতবার রিভিশন দিবা বলো? সেই তো শিখে আসতেছো, একদিন ভালো মতো শিখো, তারপর দেখা যাচ্ছে যে সব কিছু ভুলে যাও, আবার সেম পড়া বারবার রিপিট করতে হয়। এই জন্য তোমরা গ্রামারের মধ্যে তোমরা এক জায়গাতে ঘুরতে থাকো, যে গোলক ধাঁধার মতো। সো বেসিক্যালি একটা পার্ট একটু ক্লিয়ার করে ফেলো, আজকে প্রিপোজিশনটা ক্লিয়ার হোক, কালকে মডিফায়ার ক্লিয়ার হোক, পরশুদিন প্রনাউন রেফারেন্স ক্লিয়ার হোক, এভাবেই তো হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি যে দিন বা তারিখের পূর্বে অন, মাস বা বছরের পূর্বে ইন, এবং নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসবে। ক্লিয়ার সবার কাছে? নেক্সটে আমরা যাই। দেখো, খুব ইম্পর্টেন্ট, সীমা ইংরেজি কি বলো তো? বাউন্ডারি। সীমা ইংরেজি কি? বাউন্ডারি। আচ্ছা, বাউন্ডারি দেখো, বাউন্ডারি সীমার মধ্যে বা বাউন্ডারির মধ্যে বোঝাতে, আমরা এটা অলরেডি পড়ে ফেলছি, তাও এটার সাথে একটা রিলেভেন্ট আছে। কিরকম দেখো তো? ধরো একটা বাউন্ডারি আমরা পড়ছিলাম না যে দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম, তাহলে ক্লাসরুম কি একটা বাউন্ডারি না, একটা সীমা না? তোমাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ বাউন্ডারি আছে না তোমাদের স্কুলের বা তোমাদের ক্লাসে, নাকি এটা একদম ইউনিভার্সাল না? তো তো দেখো তো, সীমার মধ্যে যখন বোঝাবে যে একটা বাউন্ডারি আছে, এই বাউন্ডারির মধ্যে, এটা হচ্ছে ইন বোঝাবে। কি বোঝাবে? যে দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। আর যখন সীমার উপরে বা তীরে বোঝাবে, দেখো সীমার বা বাউন্ডারির উপরে, ধরো এই যে বাউন্ডারির উপরে বা ধরো এটার একদম পাশে, সেটা তখন আমরা কি ইউজ করব? আমরা অন ইউজ করব। যে সীমার উপর বা বাউন্ডারির ঠিক উপরে বা কোনো একটা নদীর তীরে বা সাগরের তীরে ওই অবস্থান করতেছে বা সিচুয়েটেড করতেছে। তারপরে দেখো সীমার বাইরে, এই যে তোমার দেখো সীমার বাইরে, আমরা কিন্তু এখন সীমার বাইরে চলে আসছি বা বাউন্ডারির বাইরে। তার মানে 3টা বিষয়, খুব মনোযোগ, 3টা বিষয়। সীমার মধ্যে বোঝালে ইন, সীমার উপরে বা কোনো নদীর তীরে বোঝালে অন,
আর সীমার বাইরে একদম ধরো সীমাটা ক্রস করে সে বাউন্ডারিটা ক্রস করে সে বাইরে চলে গেছে, তখন আমরা কি ইউজ করব? আমরা তখন টু ইউজ করব। লক্ষ্য করো, এক্সাম্পল লক্ষ্য করবা। হ্যাঁ, ঢাকা ইজ ড্যাশ বাংলাদেশ। দেখো তো, আমাদের ঢাকা কি বাংলাদেশের বাইরে বাইরে নাকি ভিতরে, নাকি ধরো একটা সীমার উপর অবস্থান করতেছে? সিম্পলি ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা মিড পয়েন্টে অবস্থান করতেছে এবং তোমার হচ্ছে এটা বাংলাদেশের ভিতরে। দ্যাটস আমরা কি করব? সীমার মধ্যে বোঝালে আমরা এখানে ইন ইউজ করবো, যে ঢাকা ইজ ইন বাংলাদেশ। সিম্পল। তারপরে দেখো সেকেন্ডটার মধ্যে আসো, ঢাকা ইজ ড্যাশ দ্য বুড়িগঙ্গা। আমরা তোমার জানি যে আমরা তোমার ছোটোকাল থেকে পড়ে আসছিলাম প্যাসেজ যে ইট ইজ সিটুয়েটেড। কী বলো তো, তোমাদের মনে পড়তেছে না? ইট ইজ সিটুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার বুড়িগঙ্গা। আমাদের রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। পড়ছো না? মনে পড়তেছে না? রিকল করতে পারতেছো না? অবশ্যই পারতেছো। সো বেসিক্যালি দেখো তো, আমরা পড়ছিলাম কি যে সীমার উপরে বা তীরে বোঝাতে, ধরো একটা সীমা, ধরো এটা একটা সীমা, এইটার ঠিক উপরে বা একটা সাইড গেসে যেটা অবস্থিত সেটা হচ্ছে সীমার বাউন্ডারির উপরে বা তীরে বোঝায়, তখন আমরা কি ইউজ করবো? অন ইউজ করবো। কি ইউজ করবো? অন। তাহলে দ্য ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, যে একদম সীমার উপরে বা ধরো একদম সিটুয়েটেড, পাশাপাশি অবস্থিত, এটাকে বলে অন। লাস্ট বাট নট দ্য লিস্ট, দেখো তো সেটা কি? সেটা তোমার হচ্ছে যে আচ্ছা, কোরিয়া ইজ ড্যাশ দ্য ইস্ট অফ চায়না। বলছে যে কোরিয়া তোমার হচ্ছে চায়নার পূর্ব দিকের বাইরে অবস্থিত। পূর্ব দিকে বা ধরো কোরিয়া তোমার হচ্ছে যে পূর্ব চায়নার বাইরে অবস্থিত। এখন দেখো তো, কোরিয়া তোমার চায়নার ভিতরে নাকি কোরিয়া তোমার হচ্ছে একদম চায়নার একদম বাউন্ডারির উপরে বা ধরো একদম সীমারেখার উপরে? না। তাহলে যেহেতু আমরা সীমার বাইরে, তার মানে কোরিয়াটা তোমার হচ্ছে যে কি, তোমার হচ্ছে যে পূর্ব চায়না বা পূর্ব চীনের তোমার হচ্ছে বাইরে। তাহলে আমরা এখানে কি ইউজ করবো? টু। তাহলে কোরিয়া ইজ টু দ্য ইস্ট অফ চায়না। ক্লিয়ার? তাহলে এই তিনটা রুলসকে একটু রিকল করার ট্রাই করবা, একটু মনে রাখবা যে যখনই দেখবা যে সীমার মধ্যে কোনো কিছু বোঝাচ্ছে, সীমার মধ্যে বলতে ভিতরে, সীমার মধ্যে বলতে ভিতরে অবস্থিত, সেটা হচ্ছে ইন। আর যখন সীমার উপরে বোঝাবে, সীমার উপরে বোঝাবে, সেটা হচ্ছে অন। আর যখন সীমার বাইরে, ধরো এটা বাউন্ডারি ক্রস করে চলে গেছে, টু। হ্যাঁ, ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সামনে আসো। বিসাইড অ্যান্ড বিসাইডস খুব বেশি ইম্পর্টেন্ট। কনফিউশন, মোস্ট অফ দ্য কনফিউশন তোমার এখানে ক্রিয়েট হয় কিন্তু। বিসাইড অ্যান্ড বিসাইডস, পাশাপাশি, পাশাপাশি বা পাশে বোঝাতে বিসাইড বসে। তোমরা এটা মোটামুটি অনেকে গেস করতে পারতেছো যে সি স্যাট বিসাইড মি, অথবা আই আই ইউজুয়ালি সিট বিসাইড মাই ক্লাসমেট রফিক অর এনিওয়ান, যে পাশাপাশি বসা বা পাশাপাশি থাকা বিসাইড বোঝায়। আর অধিকন্তু, এছাড়াও দেখো দুইটা ওয়ার্ড মনে রাখবা যে অধিকন্তু বোঝায়। দেখ আচ্ছা, এটাকে খুব বেশি সহজ করে তোমরা মনে রাখবা যে আরও। অধিকন্তুকে বাংলাতে সহজ করে কি বলা যায়? আরও। আমরা বলি না যে আমি তো সাঁতার পারি, আমি আবার ধরো তোমার ড্রাইভিংও পারি। আমি আরও ড্রাইভিংও পারি। এই যে একটা ওয়ার্ডকে অ্যাড করা, বিসাইডস, মানে একটার পাশাপাশি আরেকটা, এটাকে অধিকন্তু বলে, এছাড়াও বলে, বা তুমি এটাকে আরও মনে করতে পারো। তাহলে তোমার যখন দেখবা যে কোনো কিছু পাশাপাশি বোঝাচ্ছে, তখন আমরা ইউজ করবো বিসাইড। আর অধিকন্তু বা এছাড়াও ইউজ করলে, এরকম কোনো মিনিং দিলে আমরা কি ইউজ করবো? বিসাইড। যেমন দেখো যে হি সিট বিসাইড মি, সিট বিসাইড মি, একদম সিম্পল, আমার পাশে বসো, সিম্পল। আর দেখো যে ড্যাশ ইংলিশ হি স্পিক্স অ্যারাবিক, এটার মিনিংটা কি হয় যে ইংলিশের পাশাপাশি সে আরবিতেও কথা বলতে পারে। দেখছো? তার মানে আমরা এখানে কি ইউজ করবো? বিসাইড নাকি বিসাইডস? এই যে এখানে বললো যে বিসাইডস ইংলিশ হি স্পিক্স অ্যারাবিক, এটার মিনিংটা কি দাঁড়ালো? এটার মিনিংটা দাঁড়ালো যে সে তো ইংলিশে কথা বলতে পারে, এটা আমরা জানলাম, এবং এমনকি অধিকন্তু সে আবার আরবিতেও কথা বলতে পারে। তার মানে বিসাইডস তোমার হচ্ছে একটা ডাইমেনশন অ্যাড করে কোনো একটা কথার মধ্যে বা কোনো একটা ডেসক্রিপশনের মধ্যে বা কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে নেক্সট, এইটা আমি বলবো যে আমাদের প্রিপোজিশনের মধ্যে সবচেয়ে ইউনিভার্সাল রুলস হচ্ছে এইটা। মোটামুটি তোমাদের অনেকের আইডিয়া আছে যে আসলে বিটুইন অ্যান্ড অ্যামাং, বিটুইন অ্যান্ড অ্যামাং, কখন বিটুইন হবে কখন অ্যামাং হবে, এটা আসলে এক শব্দে মনে রাখা যায়, এত বেশি রুলস মুখস্থ করার প্রয়োজন হয় না। যেমন দেখো দুইজনের মধ্যে ধরো দুইটা পিপল দেওয়া আছে, দুইটা পিপল, যেমন দেখো ধরো সাদিয়া অ্যান্ড ধরো যেমন ধরো রিমা, সাদিয়া এবং রিমা, এই দুইটা পিপল, এরকম দুইজন হলে এদের মধ্যে যদি কোনো কিছু বুঝায়,
যে কোনো কিছু বোঝাইতে পারে। তোমার ধরো কোনো কিছু ডিভাইড করা, কোনো কিছু ধরো কোনো কিছু ধরো প্রাইজ প্রদান করা, বা কোনো একটা প্রাইজ, বা ধরো কোনো একটা অ্যাওয়ার্ড দেওয়া, যাই হোক না কেন দুজনের মধ্যে যা কিছু বোঝাবে, এটা তোমার ঝগড়া হোক, বিবাদ হোক, ভালোবাসা হোক, যাই হোক না কেন, তখন আমরা কি ইউজ করবো? বিটুইন। তার মানে দুজনের মধ্যে কোনো কেস হলে, এটা যে কোনো কিছু হোক না কেন, এটা তোমার পার্থিব অপার্থিব, ভালো খারাপ যাই হোক না কেন, এটা বিটুইন হবে। আর যদি অনেকের মধ্যে বোঝায় তখন আমরা অ্যামাং ইউজ করবো। অনেক মানুষের মধ্যে, অনেক মানুষ, যেখানে তোমার দুইয়ের অধিক থাকবে, অ্যাটলিস্ট দুইয়ের অধিক থাকবে, তখন আমরা এখানে অ্যামাং বসাবো। লক্ষ্য করো, ডিভাইড দ্য অ্যাপল ড্যাশ দ্য টু ব্রাদার, বা ধরো টু সিস্টার, যেমন দেখো সাদিয়া বা রিমা, বা ধরো ফাহাদ অ্যান্ড রফিক। তার মানে আমরা এখানে ইউজ করবো কি? বিটুইন। তার মানে আমরা দেখলাম যে যেহেতু এখানে দুজন মানুষ আছে, তা আমরা এখানে কি ইউজ করবো? বিটুইন। কারণ আমরা জানলাম কি যে দুজন মানুষের মধ্যে বিটুইন বসে। আর এটা দেখো তো, ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ দ্য পুয়ার চিলড্রেন। এখানে দেখো যে এই যে ম্যাঙ্গোস, এখানে অনেকগুলো আম দেওয়া আছে, আর এখানে দেখো যে পুয়ার চিলড্রেন, এখানে কিন্তু অনেকগুলা গরিব শিশুর কথা বলা আছে, নট জাস্ট টু, মোর দেন টু। তাহলে আমরা এখানে যেহেতু অনেকগুলো মানুষকে বুঝেছি, তাই আমরা এখানে কি ইউজ করবো? অ্যামাং। আমাদের সেন্টেন্সটা কি হবে? ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামাং দ্য পুয়ার চিলড্রেন। তার মানে বুঝছো না? ক্লিয়ার না? আমাদের অ্যামাং এবং বিটুইনের রুলসটা খুবই সিম্পল, এটা থেকে একটা কোশ্চেন থাকেই মোটামুটি। সো বেসিক্যালি তোমরা এটাকে একটু ফোকাস করবা। তাহলে দুইজনের মধ্যে বোঝালে বিটুইন, এবং অনেকের মধ্যে বোঝালে কি হবে বলো তো? অ্যামাং হবে। আচ্ছা, তারপর আসো বাই অ্যান্ড উইথ। খুবই ইম্পর্ট্যান্ট। দেখো রুলসগুলো খুব বেশি সিম্পল লাগতেছে না? খুব বেশি সিম্পল না? জাস্ট এই 7টা থেকে 8টা বা 9টা 10টা রুলস মুখস্থ করো। মুখস্থ করা বলতে একটু বুঝে বুঝে একটু পড়ো, একটু নোট ডাউন করে ফেলো। তোমরা সবগুলো রুলস একটু নোট ডাউন করে ফেলো, তাহলে দেখবা তোমাদের জন্য ইজি হয়ে গেছে বিষয়টা। খুব বেশি সিম্পল অ্যান্ড লুসিড। দেখো, যে কাজটি করে মানে কর্তা, কাজটা করা মানে কি? কর্তা। যে কাজটি করে বা ব্যক্তি, তার পূর্বে আমরা বাই বসাবো। যে কাজটা করতেছে, এটা তোমার যেই কাজই হোক না কেন, যেই কাজই হোক না কেন, দুনিয়াতে যত রকমের কাজ হতে পারে, যেই লোকটা কাজটা করে বা কর্তা সাবজেক্ট, তারপরে আমরা কি বসাবো? বাই বসাবো। আর যার মাধ্যমে করে, কোনো একটা কাজ করতে হাতিয়ার বা কোনো একটা যন্ত্রের প্রয়োজন হয় না, বা কোনো একটা ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় না, কোনো একটা গ্যাজেটের প্রয়োজন হয় না, এই যে যার মাধ্যমে আমরা কাজটা করতেছি, সেটা হচ্ছে, সেটার আগে আমরা কি বসাবো? উইথ বসাবো। এটাকে এক লাইনে মনে রাখতে পারবো না যে কর্তার আগে বাই, আর যে জিনিস দিয়ে করে সেটার আগে আমরা কি বসাবো? উইথ বসাবো। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দেখো, আরো ক্লিয়ার হয়ে যাবে। দ্য টাইগার ওয়াজ কিল্ড। দ্য টাইগার ওয়াজ কিল্ড মানে কি? বাঘটাকে হত্যা করা হয়েছিল, বাঘটাকে হত্যা করা হয়েছিল, বা বাঘটা মারা গিয়েছিল, বা বাঘটা খুন হয়েছিল। হান্টার অর্থ শিকারী, গান অর্থ গান, শট, বন্দুক। তার মানে দেখো, এখানে আমাদেরকে লাইনটা ছিল এরকম যে একজন শিকারী তার বন্দুক দিয়ে বাঘটাকে খুন করেছেন, বা বাঘটাকে মেরে ফেলেছেন। এখন দেখো, আমরা পড়ছিলাম কি যে করছে কে? কাজটা অ্যাকচুয়ালি কি কে করছে? হান্টার করছে না? তাহলে আমরা এখানে কি বসাবো? বাই আ হান্টার। বাই আ হান্টার। ক্লিয়ার? কারণ কাজটা তো সেই করছে। আর করছি কি দিয়ে? করছি কি দিয়ে? এটা কোশ্চেন আসে না? তাহলে একটা গান দিয়ে, একটা বন্দুক দিয়ে সে কাজটা করছে, রাইফেল দিয়ে করছে, তাই আমরা এখানে কি বসাবো? উইথ আ গান। উইথ আ গান। দেখছো কত ক্লিয়ার না? সিম্পল না? এই কয়েকটা রুলস মনে রাখলেই তো হয়ে যায়। এত কমপ্লেক্স করা যায় নাকি বিষয়টাকে? এটা তো এমনিতেই কমপ্লেক্স। গ্রামার তুমি দেখবে যে তোমার কাছে এমনিতে কমপ্লেক্স লাগবে। এখন তুমি যদি আরো উল্টো এটার মধ্যে কিছু ডাইমেনশন অ্যাড করো, তুমি যদি এতগুলো রুলস মুখস্থ করো, তুমি যদি এত 100-200 রুলস মুখস্থ করো, তাহলে তুমি এটাকে কখনোই কাভার আপ করতে পারবাই না, ঠিকমতো এক্সামে অ্যাপ্লাই করতে পারবে না। দেখবা যে জানা কোশ্চেন তুমি ভুল করে আসতেছো। সো এটা করা যাবে না। একটু বুঝে বুঝে পড়বা, এগুলোই মনে রাখবা। জাস্ট এতটুকুই মনে রাখবা, নট লেস দেন, নট মোর দেন। আচ্ছা, তারপর আসো অন অ্যান্ড ওভার। খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা এটা নিয়ে ভিজুয়ালাইজ করবো আমাদের সামনের দিকে, বাট একটু শিখে রাখো। হ্যাঁ, স্পর্শ বা লাগালাগি। যেমন দেখো, একটা ধরো বই আছে, বা ধরো একটা টেবিল, যদি আমরা বলি একটা টেবিল আছে, এই পেনটা এই টেবিলের উপর দেওয়া আছে, একদম ধরো তুমি এখানে রেখে দিছো। এখন আমাকে একটু কোশ্চেন করো তো, যে বা আমি যদি তোমাদের কোশ্চেন করি যে এই পেন আর টেবিলের মধ্যে কোনো গ্যাপ আছে, টেবিলের খুব সারফেস লেভেলে পেনটাকে রাখা আছে না, পেনটা পড়ে আছে না, তাহলে এই ক্ষেত্রে যখন লাগালাগি বা স্পর্শ অবস্থায় থাকবে, যে ধরো একটা হাতের উপরে কলমটা এইভাবে আছে, হাত এবং কলমের মাঝখানে কোনো গ্যাপ আছে? নাই। সো এইসব ক্ষেত্রে তুমি দেখবা যে আমরা এখানে ইউজ করবো হচ্ছে অন। তার মানে যদি কোনো দুইটা অবজেক্টের মধ্যে যদি কোনো গ্যাপ না থাকে, তাহলে আমরা এখানে অন ইউজ করব। আর যদি স্পর্শ না করে উপরে ফাঁকা জায়গায় থাকে, ধরো উপরেই আছে, ধরো তুমি এটাকে এরকমভাবে ঝুলে রাখলা, প্যান্টটাকে তুমি কী করলা? দড়ি দিয়ে ঝুলে রাখলা। এটা তো উপরে আছে, বাট কোনো স্পর্শ আছে, কোনো টাচ আছে এটার মধ্যে? নাই। যদি ফাঁকা জায়গা থাকে, উপরে থাকে বাট
ফাঁকা জায়গা থাকে তখন সেখানে আমরা ইউজ করব কি ওভার। আর যদি ফাঁকা জায়গা না থাকে, যদি একদম একদম স্পর্শ অবস্থায় সারফেস লেভেলে পড়ে থাকে, তখন আমরা এখানে ইউজ করব অন। এখানে ওভারের পাশাপাশি আরেকটা বলবে, সেটা হচ্ছে অ্যাবাব। কি বলতো? অ্যাবাব। আমরা একটু পরে এটা নিয়ে ডিটেলসে জানবো, তখন তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। তার মানে স্পর্শ করে থাকলে হচ্ছে অন, আর ফাঁকা জায়গা থাকলে, যেমন দেখো এই হাতটা এই হাতের উপরে, এটা 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 কি বলতো, যে একটা গ্যাপ আছে না, এটা তোমরা হচ্ছে ওভার ইউজ করবে তোমরা এখানের মধ্যে। আর যদি এরকম থাকে, লাগালাগি অবস্থা থাকে স্পর্শ করে, তখন আমরা এখানে কি ইউজ করবো? অন ইউজ করবো। যেমন দেখো দ্য বুক ইজ অন দ্য টেবিল, তার মানে বুক এবং টেবিলের মধ্যে কোনো গ্যাপ নেই। এবং দেখো দ্য ফ্যান ইজ মুভিং ড্যাশ মাই হেড, দেখো খুব ইম্পর্টেন্ট যে ফ্যানটাও তো আমার মাথার উপরে, তার মানে আমরা কি এখানে অন ইউজ করব? কি আমরা এখানে অন ইউজ করতে পারবো? কি মনে হয় পারবো? পারবো না, কারণ ফ্যান এবং আমার মাথার মধ্যে যথেষ্ট ফাঁকা জায়গা আছে, তাই আমরা এখানে কি ইউজ করবো? ওভার ইউজ করবো। ক্লিয়ার কিনা বলো তো? সবার কাছে ক্লিয়ার কিনা? কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করে ফেলবা, কোনো বিষয়ে কনফিউশন রাখা যাবে না। আমরা প্রত্যেকটা বিষয়কে একটু ভালো মতো করে একটু রিয়েলাইজ করার ট্রাই করব, কারণ তুমি যখন ভালো করে রিয়েলাইজ করতে পারবে, তখন তোমার কাছে নিজের কাছে একটা রিফ্রেশমেন্ট মনে হবে যে না, অ্যাটলিস্ট আমার গ্রামারের একটা টপিক আমার কাছে খুব বেশি ক্লিয়ার এবং লুসিড। ঠিক আছে? সো আমরা পরবর্তী রুলসে চলে যাই। কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই করে ফেলবা। আচ্ছা, এবার আসো, আমরা মোটামুটি 8টা-9টার মতো হচ্ছে আমরা তোমার রুলস পড়ে ফেলছি। এগুলো ক্লাসিক্যাল রুলস নাম দিয়েছি আমি এগুলা মনে রাখলে তোমার 50% ঝামেলা এখানেই শেষ, কারণ এগুলো থেকে তোমার হচ্ছে একটু অ্যাডভান্সের দিকে তুমি যাইতে পারবা, যেগুলো ধরো আরও কিছু বিষয় আছে। হ্যাঁ, এবার আমরা একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করব। হ্যাঁ, যে আসলে তোমরা সবাই হচ্ছে একটা প্রিপোজিশনের একটা সার্কেলের সাথে তোমরা পরিচিত। আমাকে একটু অ্যানসার করবা যে পিছনের চারটা কি তোমার দেখা যায়? ক্লিয়ার কিনা বলো তো? এই চারটাকে আমরা একটু ভিজুয়ালাইজ করে পড়ে ফেলবো, যাতে তোমাদের একটা ক্লারিটি হয়ে যায়, যাতে তোমরা একটু মনে রাখতে পারো। রুলস তো মনে থাকবে না, হয়তো অনেকগুলো ভুলে যাওয়া, কিছু মনে থাকবে, কিছু মনে থাকবে না। সো ওইসব ক্ষেত্রে তোমরা একটু একটা কি বলে, একটা ড্রয়িং, আমি তোমাদেরকে বলছি যে কোনো ড্রয়িং বা কোনো হচ্ছে ইমেজ বা কোনো একটা স্টোরি আমাদের মাথায় যেরকমভাবে গাঁথে, কোনো একটা মুখস্থ পড়া আমাদের তার হাফও মাথার মধ্যে গাঁথে না। সো ইন দ্যাট কেস আমাদেরকে একটু ভিজুয়ালাইজ করে এগুলো মনে রাখতে হবে। কীরকম দেখো তো, প্রিপোজিশন সার্কেল, যে একটা নজরে তুমি প্রিপোজিশন দেখবা। দেখো আমরা একটু আগে পড়ছিলাম না যে অন, দেখো তো এই যে সার্কেলটা আছে, এই সার্কেলের সাথে আমাদের অনটা তোমার একদম গা ঘেঁষে আসে না? একদম গা ঘেঁষে আসে না, তোমার হচ্ছে অন। তাহলে এটা কী হচ্ছে? অন। তার মানে যখন কোনো কিছুর মধ্যে যখন একটা বিষয় আরেকটা বিষয়ের উপরে থাকবে এবং যখন কোনো গ্যাপ থাকবে না এই দুইটার মধ্যে, তখন আমরা এখানে কি ইউজ করব? অন ইউজ করব। ক্লিয়ার কিনা বলো তো? দেখা যায় এটা? আচ্ছা, তারপরে দেখো, আর ওভার হবে কখন? যখন এই বিষয়টা, যখন বৃত্তর উপরে একটা জিনিস থাকবে কিন্তু একটা গ্যাপ থাকবে। কি থাকবে বলো তো? একটা গ্যাপ থাকবে, তখন আমরা এখানে কি ইউজ করবো? ওভার ইউজ করবো। আর অ্যাবভ ইউজ করবো কখন? তখনও ঠিক উপরে থাকবে। এখন তোমাদের মাথায় কোশ্চেন আসতেছে না যে ভাইয়া তাহলে কখন আমরা ওভার ইউজ করবো আর কখন আমরা অ্যাবাভ ইউজ করবো? আসছে না একটা কোশ্চেন? এটাকে তোমরা এভাবে হ্যান্ডেল করবা যে ওভার তোমরা ইউজ করবা তখন যখন একটা মুভিং অবজেক্ট হবে। কি হবে বলো তো? একটা মুভিং অবজেক্ট হবে। বুঝতে পারছো? বুঝতে পারো নাই? তার মানে তুমি যদি বলো যে আমার মাথার উপর দিয়ে এক ঝাঁক কাক উড়ে গেল, আমার মাথার উপর দিয়ে একটা প্লেন চলে গেল, বা আমার মাথার উপরে ফ্যান ঘুরতেছে, মুভিং যে অবজেক্টগুলো মানে যেগুলো তোমার নড়াচড়া করতেছে বা যেগুলো ধরো স্পিডে ঘুরতেছে, তুমি কি করবা? ওভার ইউজ করবা। তোমার মাথার উপরে যেসব বিষয়গুলো নড়তেছে বা উঠতেছে বা ঘুরতেছে, এইসব বিষয়ের উপরে তুমি কি করবা? ওভার ইউজ করবা। আর তোমার মাথার উপরে আছে বাট বিষয়টা স্থির, যেমন একটা লাইট তোমার মাথার উপরে দেওয়া আছে, বা একটা এসি, বা তুমি ধরো একটা ধরো ড্রয়িং তোমার মাথার উপরে পেইন্টিং দেওয়া আছে, তুমি ওটা কি নড়তেছে না, ওটা কি তোমার হচ্ছে হাঁটতেছে না। মুভিং অবজেক্টের আগে তুমি হচ্ছে ওভার ইউজ করবা। আর যে জিনিসটা ধরো স্থির আছে একদম স্টিল, তার আগে তুমি কি ইউজ করবা? অ্যাভাব ইউজ করবা। তারপর দেখো ইন, আমরা পড়ছিলাম যে কোনো বিষয়ের মধ্যে, কোনো বিষয়ের ভিতরে বোঝাতে আমরা এখানে কি ইউজ করবো? ইন বা ইনসাইড ইউজ করবো। আর আউটসাইড মানে আউটসাইড আমরা কখন ইউজ করবো? যখন দেখবো যে আউটসাইড বাইরে বোঝাবে, যে আওয়ার স্কুল প্লেগ্রাউন্ড ইজ আউটসাইড দ্য স্কুল, ইজ অন আউটসাইড দ্য স্কুল, যে আমাদের স্কুলের খেলার মাঠটা আমাদের স্কুলের মেইন ফিল্ডের বা ক্যাম্পাসের বাইরে। তারপরে দেখো তো থ্রো এবং অ্যাক্রস, এই দুইটা শব্দের শাব্দিক অর্থ তোমার হয় যে মধ্য দিয়ে। তার মানে যখন তুমি একটা নদীর এপার থেকে ওপার অতিক্রম করবা বা একটা রাস্তার এপার থেকে ওপার অতিক্রম করবা, তখন তুমি এখানে কি ইউজ করবা?
থ্রো বা অ্যাক্রস, বা তুমি ধরো কেউ ধরো ওয়ার্ল্ড ট্রাভেল করছে, তখন সেই একদম বুক চিরে একদম এই যে ধরো এখান থেকে এখানে চলে আসছে না, তার একটা অতিক্রম করা হয়ে গেছে না, তখন আমরা কি এখানে ইউজ করবো? অ্যাক্রস ইউজ করবো। আর এই যে আউট, আউট অফ, দেখো আউট নর্মালি তোমরা দেখবা যে তোমরা যখন প্রিপোজিশনের প্যাসেজটা পড়বা, তখন এই পড়তে পড়তে তোমরা যদি একটু মিনিংটাকে ধরতে পারো, কনটেক্সটটাকে ধরতে পারো, তখন দেখবা তোমার জন্য ইজি হয়ে গেছে। তোমার এখানে এত বেশি এমফ্যাসিস করতে হচ্ছে না, কারণ সামান্য কিছু রুলস আর কনটেক্সট বোঝার ক্ষমতা তোমরা যদি একটু কম্বাইন করতে পারো, এনাফ, এটা হয়েও বেশি হয়ে যাবে তোমাদের এটা আনসার করার ক্ষেত্রে। তারপর দেখো ইনটু, আমরা পড়ছিলাম না গতি সহকারে ভিতরে প্রবেশ করলে কি হবে? ইনটু হবে। আর দেখো টু, টু অথবা টুয়ার্ড, আমরা পড়ছিলাম টু অথবা টুয়ার্ড, এটা কখন বসবে? যখন একটা দিক থেকে ধরো এখনো আসে নাই বা ধরো ঢুকতেছে, প্রবেশ করতেছে, টু অথবা টুয়ার্ড, ধরো ভিতরে প্রবেশ করতেছে বা ভিতরে ঢুকার একটা ট্রাই করতেছে, বা টু দ্বারা আমরা দেখছিলাম যে কি বলতো, একটা তোমার পয়েন্ট বোঝায় যে আমাকে এখান থেকে ওখানে যাওয়া লাগবে, সেটা হচ্ছে টু। আর দেখো ফ্রম, তার মানে টু হচ্ছে এখান থেকে এদিকে ঢুকা, আর ফ্রম হচ্ছে এখান থেকে এদিকে যাওয়া। তাই আমরা বলি না যে আমি ঢাকা থেকে চট্টগ্রাম ভিজিট করতেছি, বা আমি চট্টগ্রাম থেকে সিলেট ভিজিট করতেছি, আমরা এরকম বলি না? তাহলে টু হচ্ছে দিকে, ওদিকে আমরা যেদিকে আমরা তোমার যাচ্ছি, আর ফ্রম হচ্ছে আমরা যে স্টার্টিং পয়েন্টটা, যে কই থেকে আমরা শুরু করতেছি, আমাদের স্টার্টিং পয়েন্টটা কোন জায়গাতে, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে এটা মনে রাখবা। তারপরে দেখো নিচের দিকে একদম লাস্টে, ডাউন, আন্ডার, বেলো, ব্যানেথ, ব্যানিথ, এটাকে ব্যানিথ বলে অনেকে। সো ডাউন, আন্ডার, বেলো, ব্যানিথ, চারটা বিষয় একটু একটু বোঝার ট্রাই করো। আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই। ফ্ল্যাশব্যাক বলতে তোমরা অনেকে চারটার মধ্যে একটু কনফিউজিং হয়ে যায়। দেখো চারটা ওয়ার্ড, চারটা প্রিপোজিশন, ডাউন, আন্ডার, বেলো, আর এটা তোমার হচ্ছে ব্যানিথ। দেখো এই চারটা প্রিপোজিশন, চারটাই তোমার হচ্ছে নিচের দিকে, বা ধরো ডাউন, বা ধরো একটা নিচের দিকে অবস্থিত, এটা বোঝায়। যেমন দেখো ডাউন, একটা লাইন মনে রাখবা জাস্ট, ডাউন হবে তখনই যখন তোমার কোনো একটা বিষয় উপর থেকে নিচে নামতেছে, উপর থেকে কোনো একটা অবজেক্ট নিচের দিকে নামতেছে, সেটা হচ্ছে তখন আমরা ডাউন ইউজ করবো। কি বলতো? ডাউন। আর আন্ডার কি রাখবো বলো তো? আমরা পড়ছিলাম না অ্যাভাব, একটা স্থির বিষয় যেটা তোমার উপরে আছে। আর ডাউন হচ্ছে অ্যাভাবের ঠিক উল্টাটা, যে নিচে আছে বাট এটা স্থির। যেমন দেখো যে আমি যদি বলি যে দ্য বুক ইজ আন্ডার দ্য ডেস্ক, আন্ডার দ্য ডেস্ক, তার মানে এখানে কি হলো যে ডেস্কের নিচে বইটা রাখা আছে। ক্লিয়ার? শেষ। তারপরে দেখো যে বেলো, বেলো অর্থ আরেকটু নিচে। ধরো যেমন তুমি বলতে পারো যে দ্য ভ্যালি ইজ বেলো দ্য মাউন্টেন, যে ধরো পাহাড়ের নিচে উপত্যকাটা অবস্থিত, তাহলে এটা বেলো। আর ব্যানের জিনিসটা তোমার হচ্ছে যে খুব নিচে বোঝাবে, মানে ধরো একদম এতই নিচে যে ধরো ওই বিষয়টা কাভার আপ হয়ে গেছে, বা ধরো ওইটা নিচে তেমন মানে খুব বেশি রিস্ক করাটা পসিবল না। তার মানে ডাউন, আন্ডার, বেলো, ব্যানেথ, এর মধ্যে তোমার সবচেয়ে নিচে বোঝাবে, বা একদম ধরো একদম অতল গহ্বর বলে না, যে একদম অতলে চলে যাও, একদম ধরো পাতালে চলে যাও, সেটা হচ্ছে ব্যানিথ। ঠিক আছে? তো বেসিক্যালি তোমার ডাউন, আন্ডার, বেলো এই তিনটার বেশি ইউজ হয়, ব্যানেথের ইউজ তেমন বেশি হয় না। বাট তোমরা একটু জেনে রাখবা যে যখন খুব বেশি করে বোঝাবো, তখন তোমরা এখানে কি ইউজ করবা? জাস্ট নর্মালি তোমরা এখানে ব্যানেথ ইউজ করবা, বেলো ইউজ করবা। আর যদি এমনি নর্মালি বোঝা যায় নিচে আসে বাট এটা মুভিং অবজেক্ট না, স্থির হয়ে আছে, তখন আমরা এখানে কি ইউজ করবো? আন্ডার ইউজ করবো। ক্লিয়ার? আর আমার বাই পড়ছিলাম আউট অফ, মানে তোমার বাইরে বোঝায়। মোটামুটি আমাদের প্রিপোজিশন যেগুলো তোমাদের এক্সামে রিপিটেটিভ হয় বারবার, আমরা এগুলো পড়ে ফেলছি সবগুলো। ঠিক আছে? আচ্ছা, তারপরে একটু আমরা আরেকটা ভিজুয়ালাইজেশনে যাই। দেখো তোমাদের ম্যাক্সিমাম প্রিপোজিশনের মধ্যে দেখবা যে মোটামুটি ইন, অ্যাট আর অন ঘুরে ফিরে দেখবা যে এগুলো আসতেছে। আমরা অলরেডি পড়ে ফেলছি, তারপরে তোমরা একটু এই কম্পাসের মাধ্যমে একটু মনে রাখার ট্রাই করবো। দেখো ইন তোমার বসবে কোথায়? ফার্স্ট অফ অল মাসের নামের আগে, বছরের নামের আগে, সিজনের নামের আগে, এবং কোনো একটা নির্দিষ্ট একটা ধরো ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন দ্য নাইট। তো এরকম যখন হবে যে একটা সিজন, একটা ঋতু, কোনো বছর বা কোনো মাস, বা কোনো একটা অপরাহ্ন, সকাল, বিকাল, দুপুর, এগুলোর নামের আগে আমরা কি ইউজ করি? নর্মালি ইন ইউজ করি। আর যদি অন হয়, অন আমরা ইউজ করবো কোথায়? কোনো দিন নামের আগে, কোনো একটা এক্স্যাক্ট দিনের নামের আগে। সেটা হচ্ছে যেমন মানডে, ওয়েনসডে, স্যাটারডে, যেটাই হোক না কেন। তারপর দেখো হলিডেজ, আমাদের ছুটির দিনগুলো বা ফেস্টিভ্যালের আগে আমরা অন ইউজ করবো, যেটা একদম নির্দিষ্ট ফেস্টিভ্যাল। যেমন দেখো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা,
বার্থডের দিনের আগে আমরা একদম এক্স্যাক্টলি আমরা এখানে অন ইউজ করবো। তারপরে দেখো যে ডেট, তুমি যখন যে কোনো তুমি ডেট লেখো, তুমি যে কোনো ডেটে লেখো, সেটা কিন্তু নির্দিষ্ট হয়ে যায়। মানে একটা ডেট কি তোমার সেকেন্ড টাইম রিপিট হয়, 2025-এর ডেট কি তোমার হচ্ছে 2026-এ রিপিট হবে, বাট ওইটার তোমার অ্যাক্টিভিটি কি সেম থাকবে নাকি? সেম থাকবে না। প্রত্যেকটা ডেট তার নিজস্ব স্বকীয়তা বহন করে, এবং যে ডেটটা তোমার হচ্ছে পাস করে আমাদেরকে চলে যায়, আমরা কখনোই ওটাকে আর ফিরে পাবো না। এই জন্য বলে যে তুমি যদি সময়কে কেটে অতিক্রম না করো, তাহলে তোমাকে কেটে অতিক্রম করে চলে যাবে। সো আমরা তোমার যখন হচ্ছে কোনো দিন, কোনো এক্স্যাক্ট ওকেশন বা ধরো হলিডে বা কোনো তারিখকে আমরা উল্লেখ করবো, তখন আমরা এখানে অন ইউজ করবো। এবার আসো অ্যাটের ক্ষেত্রে আমরা পড়ছিলাম একদম দ্য ভেরি ফার্স্ট রুল আমাদের যেটা ছিল, সেটা হচ্ছে কি, যে অ্যাড বসে তখনই, অ্যাড বসে তখনই যখন একটা এক্স্যাক্ট, কি বলতো, যখন একটা এক্স্যাক্ট টাইম ইউজ করা হয়, এক্স্যাক্ট ডে, এক্স্যাক্ট টাইম ইউজ করা হয়, মিডনাইট, মানে এক্স্যাক্ট টাইম 3 o'clock, 4:20, একদম এক্স্যাক্ট টাইম, যে তুমি যখন এটা নিয়ে তুমি একদম স্থির হয়ে যাও, তুমি একদম শিওর হয়ে যাও যে হ্যাঁ এটা 4টাই হবে, এটা 5টাই হবে, এটা 3টাই হবে। তার মানে ইউজ করা হয় তোমার ঋতু, বছর, মাস এবং তোমার ধরো আমাদের সময়ের উপরে, যে ধরো একটা বেলা, সকালবেলা, বিকালবেলা, এগুলোর উপরে। আর অন ইউজ করা হয় তোমার ধরো হলিডে, কোনো এক্স্যাক্ট ডেট বা কোনো ডেটের উপরে। হ্যাঁ, আর তোমার হচ্ছে কি অ্যাট, এক্স্যাক্ট টাইম, কোনো একটা সময়, যে অ্যাট 7 o'clock, অ্যাট 9 o'clock, অ্যাট 4 o'clock। তার মানে এক্স্যাক্ট টাইম হচ্ছে অ্যাট, আর হলিডে ডেজ তোমার হচ্ছে যে অন, আর ইন বোঝায় মাস, বছর, ঋতু, ডিকেড বলে না, ডিকেড, শতক, দশক, এরকম যত তোমার হচ্ছে ফিগার্স আছে, সবগুলোর আগে আমরা এখানে ইন বসাবো। ক্লিয়ার কিনা বলো তো? ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের এই ক্লাসের সেকেন্ড পার্টটা শুরু হচ্ছে বলতে আমরা এখন আমাদের এই ক্লাসের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট শুরু করবো। কারণ তোমরা এতক্ষণ পর্যন্ত প্রিপোজিশনের যে পার্টটা পড়ছো, সেটা ছিল ক্লাসিক, কি বলতো, ক্লাসিক্যাল পার্ট ছিল সেটা। কারণ ক্লাসিক্যাল পার্টের মধ্যে আমরা এমন রুলসকে নিয়ে আসছি, যেগুলো তোমরা যদি একটু মনে রাখতে পারো, তোমাদের 50% সমস্যা কভার হয়ে যাবে। এবার বাকি 50% সমস্যার সমাধান করতে তোমাকে হেল্প করবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি বলতো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কারণ আচ্ছা, তোমাদের আগের ক্লাসিক্যাল রুলগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে একটু করে ফেলো দেখি তো। জাস্ট 30 সেকেন্ড সময় দিলাম। কোনো কোশ্চেন কি আছে? আচ্ছা, ওকে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তোমরা সবাই মোটামুটি এই টার্মটার সাথে পরিচিত। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট শব্দের শাব্দিক অর্থ কি বলতো? যথাযথ। অ্যাপ্রোপ্রিয়েট শব্দের শাব্দিক অর্থ যথাযথ, আর প্রিপোজিশন অর্থ তো প্রিপোজিশনই। হ্যাঁ, তাহলে যথাযথ প্রিপোজিশন মানে তুমি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারবা। এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে কোনটার সাথে কি বসবে। যেমন একটা সিম্পল এক্সাম্পল আমরা আজকে লক্ষ্য করবো, জাস্ট ডাই ওয়ার্ডটা দিয়ে। তুমি জাস্ট ডাই ওয়ার্ডটার সাথে কী কী প্রিপোজিশন বসে, এবং একটা ওয়ার্ডের সাথে একটা প্রিপোজিশন বসলে এটার অর্থটা যে হুলি চেঞ্জ হয়ে যায়, এবং এটার অর্থটা যে একদম মানে গেস করার মতো হয় না, যে আমরা এগুলো মুখস্থ করতে গেলে আমরা এগুলো পারবো না, এটা তুমি প্রমাণ পাবে এই ডাই থেকে। হ্যাঁ, একটা এক্সাম্পল, তো তখন তোমরা বুঝতে পারবে যে কেন তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেখা উচিত, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখলে তোমরা কতটা নিজেদেরকে সামনে এগিয়ে নিতে পারবে, এবং এটা আনসার করার ক্ষেত্রে তোমাদেরকে এত বেগ পোহাতে হবে না, তোমরা ইজিলি এটাকে আনসার করতে পারবে। দেখো, ডাই, কি বলতো? ডাই ওয়ার্ডটা। আচ্ছা, ডাই ওয়ার্ডের সাথে তোমরা দেখো তো কয়টা প্রিপোজিশন বসে মোটামুটি। ডাইয়ের সাথে তোমার হচ্ছে অফ বসে, ডাইয়ের সাথে প্রিপোজিশন ফ্রম বসে, ডাইয়ের সাথে প্রিপোজিশন ইন বসে, ডাইয়ের সাথে প্রিপোজিশন ফর বসে, ডাইয়ের সাথে প্রিপোজিশন তোমার হচ্ছে যে ধরো উইথ বসে, ডাইয়ের সাথে তোমার প্রিপোজিশন ধরো আউট বসে, ডাইয়ের সাথে প্রিপোজিশন অ্যাওয়ে বসে। হ্যাঁ, মোটামুটি ধরো এই যে 2, 4, 6, 7, এই 7-8টা প্রিপোজিশন মোটামুটি ইউজ হয়। এখন যখনই তোমার ডাইয়ের সাথে একটা নতুন প্রিপোজিশন বসে, তখন তার প্রত্যেকবার কি তার অর্থ সেম থাকে? এই জন্য বলছি তোমাকে কনটেক্সট বুঝতে হবে। প্রত্যেকটা কনটেক্সট বুঝতে পারলে তুমি প্রিপোজিশন যখন তুমি বুঝতে পারবে যে না, এখানে তো ডাইয়ের সাথে অফ হবে না, এখানে তো ডাইয়ের সাথে ফর হবে, এই কনটেক্সট যখন তুমি বুঝতে পারবা, তুমি যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চিনে ফেলতে পারবা, তখন তুমি প্রিপোজিশনের আনসার করতে তোমাকে বাকি 50% তোমাকে হেল্প করবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো, লক্ষ্য করো, ডাই শব্দটা খুব একটা কমন ওয়ার্ড, তোমরা সবাই এটার মিনিং জানো। এখন সমস্যাটা হচ্ছে যখন এটার সাথে নতুন কোনো প্রিপোজিশন বসে,
প্রত্যেকটা ডিফারেন্ট প্রিপোজিশন বসার পরে এটার মিনিংটা বদলে যায়, শুধু বদলে যায় না, একদম পুরোপুরি বদলে যায়। হ্যাঁ, আচ্ছা, ডাইয়ের সাথে আমরা যখন অফ ইউজ করব, কি বলতো, ডাইয়ের সাথে আমরা যখন অফ ইউজ করব তখন এটার মানটা কি হবে জানো? তোমরা এটা নোট করে রাখতে পারো, বাহ্যিক কোনো কারণে মারা যাওয়া। কি বলতো, সরি, দেখো ডাইয়ের সাথে আমরা যখন অফ ইউজ করব, কি ইউজ করব, অফ ইউজ করব, তখন তোমরা এটা নোট করে রাখো যে ভিতরগত। কি বলতো, ভিতরগত। ভিতরগত মানে বুঝো আমাদের রোগগুলো মেনলি কই থেকে আসে, বাইরে থেকে আসে তো, কিন্তু ভিতরগত থেকে আসে না। যে ধরো ক্যান্সার, জন্ডিস, ডায়াবেটিস, এগুলো তোমার হচ্ছে উৎপত্তি হয় হয়তো বাইরের জীবাণুর কারণে, বাইরে থেকে জীবাণু প্রবেশ করার কারণে, বাট এগুলো তোমার সিমটমগুলো কই থেকে আসে, ভিতর থেকে আসে না। দ্যাটস ওয়াই দেখো ভিতরগত কোনো কারণে যখন কেউ মারা যাবে, কি বলতো, ভিতরগত কোনো কারণে যখন কেউ মারা যাবে, যেমন দেখো ক্যান্সার হওয়া, জন্ডিস হওয়া, বা ধরো পেটের ব্যথা, মাথা ব্যথা, বা যে কোনো কিছু হোয়াট এভার, তো এইসব ভিতরগত কোনো কারণে যখন কেউ মারা যাবে তখন ডাইয়ের সাথে আমরা অফ ইউজ করবো। যেমন হি ডাইড অফ ক্যান্সার, কি বলতো, হি ডাইড অফ ক্যান্সার। ক্লিয়ার বলো তো, ক্লিয়ার কি না? তার মানে এটা একটা ভিতরগত অসুখ, এটা একটা ভিতরের অসুখ। যখন ভিতরগত কোনো কারণে মানুষ মারা যাবে তখন আমরা এটার আগে অফ ইউজ করবো। কি ইউজ করবো, অফ ইউজ করবো। আর এবার আসো সেকেন্ডের মধ্যে ফ্রম। ডাইয়ের সাথে তোমরা যখন ফ্রম ইউজ করবা, ডাই ওয়ার্ডের সাথে যখন ফ্রম ইউজ করতে তোমরা যাবা, তখন তোমরা কি ভাববা, তোমাদের আনসার করার ক্ষেত্রে তোমাদের মোটিভ থাকবে কি, যে ডাইয়ের সাথে যখন ফ্রম হবে তখন হবে বাহিরগত কারণে, বাহ্যিক কারণে। বাহ্যিক কারণে যখন কেউ মারা যাবে বা যখন কেউ ইহকাল ত্যাগ করবে তখন তাকে আমরা ডাই ফ্রম বলবো। কি বলবো, ডাই ফ্রম। যেমন আমরা যদি বলি যে হি ডাইড ড্যাশ প্লেন ক্র্যাশ, কি বলতো, প্লেন ক্র্যাশ, সে প্লেন ক্র্যাশে এন্তেকাল করছে, সে প্লেন ক্র্যাশে এন্তেকাল করছে। এখন দেখো তো এই প্লেন ক্র্যাশটা বা ধরো অ্যাক্সিডেন্ট যেগুলো থাকে, বা ধরো যে সুইসাইড যেগুলো থাকে, এগুলো তোমার বাহিরগত না, বাহির থেকে ফোর্স অ্যাপ্লাই করার কারণে হচ্ছে মানুষটা মারা গিয়েছে, তাই না? আর অফ হচ্ছে ভিতরগত, যে ভিতরে একটা রোগ তৈরি হয়েছিল, ওইটার একদম লাস্ট স্টেজে এসে সে মারা গিয়েছে। তো এইসব ক্ষেত্রে দেখো তো ডাই অফ হবে কখন, যখন ভিতরে কোনো রোগ হবে, সেটা হচ্ছে ডাই অফ। আর ডাইড ফ্রম হবে কখন, যখন বাহ্যিক কোনো অ্যাক্সিডেন্ট বলো, বাহ্যিক কোনো, যেমন দেখো যে পয়জন, যে হি ডাইস ফ্রম পয়জন। দেখো তো এখন বিষ যখন মানুষ যখন পান করে তখন সেটা বাইরে থেকে প্রবেশ করানো হয় না, তখন সে মারা যায়। তার মানে একটা সিম্পল কথা মনে রাখবা, অফ হচ্ছে ভিতরগত আর ফ্রম হচ্ছে বাহিরগত। এটা তোমরা মনে রাখবে, তাহলে তোমরা দেখবে যে তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের মধ্যে এটা হিউজ পরিমাণে আসে। হিউজ মানে হিউজ, যে ডাইয়ের সাথে তারা একসময় ফর্ম দিয়ে দেয়, বলছে হুইজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা প্লেস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্যাট কনটেক্সট। এই কনটেক্সটে ডাইয়ের সাথে কোনটা বসবে, ঠিক আছে? তো কনফিউজিং হওয়া যাবে না, একটু বুঝে বুঝে পড়ার ট্রাই করো। যে অফ যখন হবে তখন এটা ভিতরগত অসুখের কারণে মারা গিয়েছে, আর যখন ফ্রম হবে তখন বাহ্যিক কোনো রোগ বা বাহ্যিক কোনো অ্যাক্সিডেন্টের কারণে লোকটা মারা গিয়েছে, তখন আমরা কি ইউজ করবো, তখন আমরা নর্মালি ফ্রম ইউজ করবো। এবার আসো ডাইড ইন। ডাইড ইনকে তুমি বলতে পারো প্লেস অফ ডেথ। কি বলো তো, প্লেস অফ ডেথ। এখন তুমি যদি বলো যে লোকটা কোথায় মারা গেছে, এটা কোশ্চেন আসে না যে লোকটা কোথায় মারা গিয়েছে, তখন আমরা কি বলতে পারি, যেমন অ্যাজ ফর এক্সাম্পল যে দ্য পারসন ডাইড ড্যাশ, ধরো যে ফুলবাড়িয়া, যে লোকটা ফুলবাড়িতে মারা গেছে। এখন আমরা এখানে কি ইউজ করবো, ডাইড ইন। তাহলে ডাইড ইন দ্বারা কখন বোঝা যায়, যখন প্লেস অফ ডেথটা বোঝাবে, যে মৃত্যুর জায়গাটা, মৃত্যুর এক্সাক্ট প্লেসটা কোথায়, যখন এটা বোঝাবে তখন আমরা এখানে ডাই বা ডাইড ইন, যেটা যে ফর্মে থাকুক না কেন, আমরা জাস্ট এরপরে একটা কি ইউজ করবো, ডাই পরে একটা ইন ইউজ করে দিব, ঠিক আছে? তারপর আসা ফর। ডাই শব্দের সাথে তুমি যখন ফর ইউজ করবা, কি ইউজ করবা, ফর ইউজ করবা, বা তোমাকে যখন ফর ইউজ করতে হবে, কিপ ইন মাইন্ড যে তোমার এখানে একটা স্যাক্রিফাইস থাকবে। কি থাকবে বলো তো, স্যাক্রিফাইস থাকবে। মনে রাখতে পারবে এগুলো সবগুলা, স্যাক্রিফাইস থাকবে। কীরকম স্যাক্রিফাইস, অনেকে থাকে না তোমার নিজের দেশের জন্য জীবন দিয়ে ফেলে, নিজের ফ্যামিলির জন্য নিজের জীবন দিয়ে ফেলে, নিজের ফ্রেন্ডের জন্য নিজের জীবন দিয়ে ফেলে, এরকম থাকে না? নিজের লাইফকে কোনো কিছুর জন্য যখন উৎসর্গ করা বোঝাবে, যে তার ওই যে বলো না যে যারা তোমার নিজের দেহকে যারা তোমার একদম বিলিয়ে দেয় কোনো একটা জিনিসকে স্ট্যাবলিশ করার জন্য, তারা অমর হয়ে থাকে, এরকম বলে না? তো এখন এখানে দেখো ডাইয়ের সাথে তোমরা যখন ফর ইউজ করবা তখন এটা মাথায় রাখতে হবে যে ওই লোকটা কোন একটা কারণে তাকে স্যাক্রিফাইস করছে, কোন একটা বিষয়কে স্ট্যাবলিশ করার জন্য সে তার নিজেকে, তার জানকে সে কুরবান করে ফেলছে। তাহলে আমরা এখানে ডাই ফর মানে কি বলতো, স্যাক্রিফাইস। তাহলে এখানে কি লিখতে পারি আমরা, যেমন হি ডাইড ড্যাশ হিজ কান্ট্রি। দেখো তো সে তার দেশের জন্য
মারা গিয়েছে, আমরা এখানে কি ইউজ করবো? হি ডাইড ফর হিজ কান্ট্রি। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো তো? যে ডাইয়ের সাথে যখন ফর হবে আমরা এখানে কি ইউজ করবো? যে কোনো একটা উৎসর্গ, তার জীবনকে বিলিয়ে দেওয়া। হ্যাঁ, তারপরে দেখো ডাইয়ের সাথে আমরা উইথ ইউজ করতে পারি, ডাইড উইথ। দেখো ডাইয়ের সাথে যখন উইথ হবে তখন এটার অর্থ তোমার বাকি একটার সাথেও মিলবে না, তখন এটার অর্থ হয়ে যাবে কি, ধরো কোয়ালিটি। কি বলো তো? কোয়ালিটি। এখন দেখো আমরা অনেক সময় বলি না যে লোকটা ভালো গুণ নিয়ে মারা গেছে, বা লোকটা সম্মান নিয়ে মারা গেছে, বা লোকটা ধরো অনুতাপ নিয়ে মারা গেছে, বা লোকটা ধরো কোন একটা জিনিস নিয়ে মারা যাওয়া, কোন একটা ব্যাড কোয়ালিটি হোক বা কোনো একটা গুড কোয়ালিটি হোক, এটা দুটাকে আমরা উইথ দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে যেমন দেখো আমি যদি এরকম বলি যে দ্য ম্যান ডাইড ড্যাশ ডিগনিটি। ডিগনিটি, ঠিক আছে? যে মানুষটা সম্মান নিয়ে মারা গেছে, মানুষটা তোমার হচ্ছে আত্মমর্যাদা নিয়ে মারা গেছে। তাহলে আমরা এখানে কি ইউজ করবো? দ্য ম্যান ডাইড উইথ ডিগনিটি। কারণ আমরা দেখছিলাম যে ডাইড উইথ মানে ডাই উইথ কোয়ালিটি। ইট ক্যান বি গুড অর ব্যাড, বাট উইথ আ কোয়ালিটি। তারপরে দেখো আউট। আউট এবং অ্যাওয়ে দুইটা কিন্তু মোটামুটি সিমিলার। কীরকম সিমিলার দেখো তো? যেমন আমরা এখানে আউট এবং অ্যাওকে আমরা বলতে পারি ধরো যে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাওয়া। কি হওয়া বলো তো? ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাওয়া, ধীরে ধীরে বিলুপ্ত হওয়া। তার মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে তোমরা দেখবা যে একটা ওয়ার্ডের সাথে মোটামুটি 4, 5, 10টা 12টার মতো প্রিপোজিশন বসে, এবং প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কনটেক্সটে। তুমি দেখবা যে মিলাইতে পারবে না, একটার সাথে আরেকটা কনটেক্সট তোমার মিলবে না। এই জন্য ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট অ্যান্ড ইউ হ্যাভ টু স্টাডি দ্য বেসিক কনসেপ্ট অফ, কি বলে এটাকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন দেখো তো আমরা এতক্ষণ পড়ছিলাম যে ভিতরগত কারণে মৃত্যু, বাহিরগত কারণে মৃত্যু। আমরা পড়ছিলাম যে মৃত্যুর স্থান, মৃত্যুর কারণ, মৃত্যুর সাথে তার সম্পর্ক। এবার আমরা পড়বো যে ডাইয়ের সাথে যখন আউট বা অ্যাওয়ে হবে তখন এটা তারা তোমার বোঝাবে যে ধীরে ধীরে কমিয়ে যাওয়া, ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাওয়া। যেমন তুমি একটা এক্সাম্পল এরকম লক্ষ্য করতে পারো, যেমন মেনি অ্যানিম্যালস হ্যাভ ডাইড ড্যাশ, ডাইড ড্যাশ। যে অনেক প্রাণীরা তোমার হচ্ছে বিশ্ব থেকে হারাই গেছে, বা ধরে ওদের অস্তিত্ব এখন খুঁজে পাওয়া যায় না। তো আমরা এখানে কি ইউজ করবো? অ্যাওয়ে। আর ডাইড আউট বা ডাই আউট ইউজ করা হয় তোমার শব্দের ক্ষেত্রে। যেমন তুমি একটা শব্দ শুনছো বা তুমি একটা মিউজিক শুনছো, ওইটার আওয়াজটা শুরু দিকে খুব বেশি ছিল, ওটা আস্তে আস্তে কমে গেছে, ডাইড আউট। ঠিক আছে? তাহলে এই একটা এক্সাম্পলও তোমরা একটু রিয়ালাইজ করতে পারবা যে আসলে কেন একটা সিম্পল ওয়ার্ডের ক্ষেত্রে বা একটা সিম্পল ওয়ার্ডের সাথে তোমার মাল্টিপল প্রিপোজিশন বসে দেখবা যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ওয়ার্ড মিনিং তৈরি করে, যেটা তোমার একটার সাথে আরেকটা মিলবে না। তার মানে প্রিপোজিশন সলভ করার ক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কথা মাথায় রাখতে হবে। তার মানে আমি বলছিলাম যে 50% হচ্ছে ক্লাসিক্যাল রুল, 50% হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই দুইটা মিলে তুমি যখন একটা কম্বাইন করতে পারবা, একটা কম্বিনেশন ক্রিয়েট করতে পারবা, তখন তোমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইজি লাগবে, একদম ক্লিয়ার কাট লাগবে। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটু হচ্ছে প্র্যাকটিস করি। কিরকম দেখো তো? আরেকটা এক্সাম্পল দিই যে তোমাদের কেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেখা উচিত এবং কেন তোমরা এটাকে বেশি ফোকাস করবা। একটা এক্সাম্পল দেখো। হ্যাঁ, আমরা তো ডাই দিয়ে দেখছি। আরেকটা এক্সাম্পল দেখো, যেমন লুক দিয়ে দেখো। কি বলো তো? লুকের সাথে তুমি যখন অ্যাড ইউজ করবা, লুকের সাথে তুমি যখন ফর ইউজ করবা, লুকের সাথে তুমি যখন হচ্ছে আপ ইউজ করবা, লুকের সাথে তুমি যখন ইনটু ইউজ করবা, দেখো কামালটা দেখো। লুকের সাথে যখন আমরা অ্যাট ইউজ করবো, লুক অ্যাট দ্য বোর্ড, লুক অ্যাট দ্য পিকচার, এরকম আমরা বলি না? তাহলে লুকের সাথে অ্যাড হলে কি হবে? গ্লান্স, বা ধরো তোমার সাইট প্রদান করা, দৃষ্টি দেওয়া, তাকানো, সেটা হচ্ছে লুক অ্যাট। তাহলে লুকের সাথে অ্যাড বসলে কি হবে? লুক অ্যাট মানে তাকানো বা দৃষ্টি প্রদান করা। আর লুক ফর, কি বলতো? লুক ফর অর্থ কি হয়? সার্চ করা, কোনো কিছু খুঁজে ফেলা বা কোনো কিছু খোঁজার ট্রাই করা, সেটা হচ্ছে লুক ফর। আর লুক আপ মানে ধরো একটু চোখ বুলিয়ে নেওয়া, যে ধরো তুমি এক্সামে যাবা, তুমি ইম্পর্টেন্ট এমসিগুলো তুমি একবার দেখে ফেলো, সেটা হচ্ছে লুক আপ। কোনো কিছু ধরো একদম ধরো একটু চোখ বুলিয়ে নেওয়া। আর দেখো লুক আফটার, আরেকটা আছে কি বলতো? আফটার।
লুক আফটার, লুকের সাথে যখন আফটার প্রিপোজিশনটা বসবে তখন আমরা দেখতে পাবো যে এটার অর্থ কী হবে, দেখাশোনা করা, যে ইউ হ্যাভ টু লুক আফটার ইউর প্যারেন্টস, তোমাকে তোমার পিতামাতাকে দেখাশোনা করা উচিত। তাহলে লুক আফটার, লুকের সাথে যখন একটা আফটার প্রিপোজিশন যুক্ত হবে তখন এটার মিনিংটা হুলি বদলে গিয়ে কী দাঁড়াবে বলো তো? এটার মিনিংটা বদলে গিয়ে কী হবে? এটার মিনিংটা বদলে তোমার হয়ে যাবে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মিনিং, সেটা হচ্ছে কি দেখাশোনা করা। আর যদি লুকের সাথে ইনটু ওয়ার্ডটা বসে, ইনটু প্রিপোজিশনটা বসে যায় সামহাউ, তখন এটার অর্থ হয়ে যাবে পুরোপুরি আলাদা। লুক ইনটু মানে কি তোমরা জানো? লুক ইনটু কি মানে খোঁজা, নাকি তাকানো, নাকি দেখাশোনা করা? কোনোটাই না। দেখো লুকের সাথে যখন ইনটু হবে তখন এটার মিনিংটা হুল চেঞ্জ হয়ে যাবে। এটার মিনিংটা তোমার দাঁড়াবে কোথায় গিয়ে? তদন্ত করা। কি করা বলো তো? তদন্ত করা। বুঝছো? ক্লিয়ার না? তারপরে আরেকটা এক্সাম্পল তোমরা লক্ষ্য করতে পারো, এটা তোমরা অনেকে হয়তো জানো। যেমন দেখো, আমরা এটা ছোটোবেলা থেকে অনেকেই পড়ে আসতেছি, বা তোমরা নিজেরও এটাকে হয়তো রিয়ালাইজ করতে পারতেছো। যেমন দেখো গুড, গুড অর্থ ভালো, আমরা সবাই জানি গুড অর্থ ভালো। কিন্তু গুডের সাথে যখন আমরা অ্যাড ইউজ করবো, কি ইউজ করবো? অ্যাড ইউজ করবো, তখন এটা অর্থ কী হয়ে যাবে? দক্ষ। কী হয়ে যাবে? দক্ষ, যে এক্সপার্ট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে গুড অ্যাট শব্দের অর্থ কি? এক্সপার্ট। তাহলে এই যে দ্য ইম্পর্টেন্স অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তুমি প্রিপোজিশন আনসার করতে গেলে তোমাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে ক্লাসিক্যাল রুলস, কিছু বেসিক রুলসগুলো যেগুলো তোমাকে লং রানে হেল্প করবে কোনো প্রিপোজিশনকে পড়তে গেলে, বা কোনো প্রিপোজিশনকে তুমি যখন একটু কী করতে পারবা, তুমি যখন রিয়ালাইজ করতে পারবা, তোমাকে ক্লাসিক্যাল রুলগুলোকে তোমাকে মাথায় রাখতেই হবে 100%। আর এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাকে তোমাদেরকে তো মাস্ট মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমাদের যারা পেইড বেসের আসো তোমাদেরকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জাস্ট 130টা কটা বলো তো, জাস্ট 130টা হচ্ছে তোমার এই শিট দিয়ে দেবো, জাস্ট 130টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমরা যেসব গ্রামার বই তোমরা বিলং করো, দেখবা যে ওখানের মধ্যে 500, 600, 1000 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে। সো এতগুলো তো মুখস্থ করা পসিবল না, বা মুখস্থ করলে এগুলো আমরা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারবো না। সো এটা জাস্ট ওয়েস্ট অফ টাইম হয়ে যাবে অ্যাট সাম পয়েন্ট। সো ওই ক্ষেত্রে আমরা জাস্ট মুখস্থ করব বা একটু পজিশনে পড়াশোনা করব জাস্ট 130টার মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কটা বলো তো? নট 200, নট 400, নট 500, জাস্ট 130। কত? 130। এই 130টা পারলেই তুমি হচ্ছে মোটামুটি তোমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এইগুলা তোমার একটু প্র্যাকটিস করলে তুমি যে কোনো প্যাসেজ তুমি আনসার করতে পারবা। যেই কোনো প্যাসেজ, এটা তোমার যে কোনো প্যাসেজ হোক না কেন, যত কঠিনই হোক না কেন, তুমি এটাকে মোটামুটি আনসার করতে পারবা। ঠিক আছে? ক্লিয়ার কিনা বলো তো? আচ্ছা, তারপরে দেখো আমরা একটু আমাদের বোর্ড কোশ্চেনে চলে যাই। আমি বলছিলাম যে আমরা আমাদের ক্লাসিক্যাল রুলসের উপর বেস্ট করে এবং আমাদের কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর ভিত্তি করে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে আজকের বোর্ড কোশ্চেনগুলো সলভ করব, বিগত সালে বিভিন্ন বোর্ডে আসা কোশ্চেনগুলো, যেগুলো তোমাদেরকে একটু রিয়েলাইজ করতে হেল্প করবে যে আসলে তোমাদের কোন কোন দিকে ফোকাস করা দরকার, কোন কোন বিষয়টা তোমাদের মাথায় রাখা দরকার। দেখো আমরা কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটু ঘাটাঘাটি করি। হ্যাঁ, এখানে আসো, এই পেজ আসো, দেখো পেজটা দেখো তো। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, 130 কিলার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তার মধ্যে আমরা কিছু নিয়ে একটু গবেষণা করি। প্রথমত দেখো তো শিওর, শিওর অর্থ নিশ্চিত, আর শিওরের সাথে সবসময় কি বসবে? অফ বসবে। তাহলে শিওর অফ অর্থ নিশ্চিত। দেখো সিম্পেথি, সিম্পেথির সাথে কি বসবে? ফর বসবে। তাহলে সিম্পেথি ফর মানে কি? সহানুভূতি। টক টু অর্থ কি? কথা বলা। টেস্ট ফর রুচি, থ্রাস্ট ফর আকাঙ্ক্ষা বা তৃষ্ণা। তার মানে তুমি জাস্ট এই ওয়ার্ডগুলোকে তুমি একটু ভিজুয়ালাইজ করে একটু জাস্ট তোমার মাথার মধ্যে সেভ করে নিবা। দ্যাটস ইট, আর কিছুই না। কারণ তুমি এত এত ওয়ার্ড পড়লে তোমার এগুলো তো কমন আসবেই না, তুমি এগুলো মনেও রাখতে পারবে না। দ্যাটস ওয়াই জাস্ট 130টা প্রিপোজিশন পড়বা। এর মধ্যে আমাদের একটা শিট আছে, আমরা তোমাদেরকে ওগুলো প্রোভাইড করে দিব প্রিপোজিশনের জন্য। ওইটা একবার লুক আপ করলেই, জাস্ট একবার চোখ বলে নিলে তোমার প্রিপোজিশন নিয়ে কোনো কনফিউশন থাকবে না, তোমার কোনো আনক্লিয়ারিটি থাকবে না। জাস্ট তোমরা একবার দেখে যাবা আর পরীক্ষা হলের মতো তোমরা কামাল করে দিবা। ঠিক আছে? তাহলে শিউরোপ মানে নিশ্চিত, সিম্পিথি ফর মানে সহানুভূতি, টক টু মানে কথা বলা, টেস্ট ফর মানে রুচি, ট্রাস্ট ফর মানে আকাঙ্ক্ষা বা তৃষ্ণা। তবে হ্যাঁ, অনেক সময় তোমরা দেখবা যে তোমরা এগুলা পড়ে যাওয়ার পরেও তোমরা পারতেছো না। এর একটাই রিজন হবে, সেটা হচ্ছে কি? প্র্যাকটিস না করা। কারণ আমি এইটা সবসময় বলে থাকি যে তোমার একটা কোশ্চেন, তোমার যখন এটা গাইড বুঝে থাকে বা তোমার কোনো টেস্ট পেপারে থাকে, এটা একটা জিনিস। আর ওই সেম কোশ্চেন তোমাকে যখন তোমার একটা প্রশ্নের মধ্যে দেওয়া হয়, তখন তোমার কাছে এটা কাইন্ড অফ অচেনা লাগবে, অপরিচিত লাগবে, মনে হয় যে আমি কি এটা আদৌ পড়ছিলাম। সো অ্যাট সাম পয়েন্ট বা
তোমাকে সিচুয়েশন বুঝতে হবে যে আসলে কোন পরিস্থিতির মধ্যে আসলে কোন রকম হ্যান্ডেল করতে হবে বা এটা আমি আসলে কাভার আপ করবো কীভাবে। সো এই ক্ষেত্রে গ্রামাটিক্যাল আইটেমগুলোতে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। যেমন দেখো ট্রু টু বিশ্বস্ত বা অটল, ইউজফুল টু উপকারী, ইউজফুল টু মানে কি উপকারী বা ধরো একদম রিলেটেড, ইউজফুল টু এসেনশিয়াল টু উপকারী বোঝায়, হ্যাঁ। ভ্যালিড ফর বৈধ, ভিকটিম অফ শিকার, ওয়েট ফর অপেক্ষা করা। তার মধ্যে দেখবা যে মোটামুটি একটু আমাদের কমন বা আমাদের এভরিডে লাইফে যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করে থাকি ওগুলোরই দেখবা যে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন থাকতেছে, ওগুলোর সাথে তোমার একটা কী বলে এটাকে একটা রিলেটিভিটি কাজ করতেছে সব সময়, হ্যাঁ। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে এত 200-300 না পড়ে আমরা জাস্ট 130টা পড়লেই তোমাদের কাভার আপ হয়ে যাবে। তোমাদের দেখবা যে বিগত সালের যে প্রশ্নগুলো আসে দেখবা যে মোটামুটি একটা সিম্পল লুসিড টেক্সটই আসে, বাট তোমাদেরকে কনটেক্সটটা বুঝতে হয়, কনটেক্সটটা বুঝে ওই অনুযায়ী আনসার করতে হয়, ঠিক আছে। তারপরে আসো ওয়ান্ট অফ। দেখো ওয়ান্ট তো চাওয়া, আর ওয়ান্টের সাথে যখন অফ হয় তখন এটা অর্থটা কী হয়ে যাবে, অভাব, কী হয়ে যাবে, অভাব হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো যে উইক দুর্বলের সাথে কি বসবে, ইন বসবে। এখন দেখো তো একটা জিনিস মাথায় রাখো, আমরা পড়ছিলাম তোমার গুড অ্যাট, কি পড়ছিলাম আমরা, গুডের সাথে অ্যাড বসছে অর্থ দক্ষ, আর ব্যাডের সাথেও অ্যাড বসে অর্থ কি খারাপ। আর এখানে দেখো তো উইকের সাথে কি অ্যাড বসছে, অ্যাড বসে নাই, উইকের সাথে কি বসছে, ইন বসছে। তার মানে এখন তোমরা বলবো যে ভাইয়া তাহলে ক্লাসিক্যাল রুলস কি এখানের মধ্যে অ্যাপ্লাই হয় না, না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের তোমরা দুইটা জিনিস মাথায় রাখবা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কেন ইউজ করা হয়, আচ্ছা প্রথমত তোমার হচ্ছে দ্য বিউটি অফ ল্যাঙ্গুয়েজ, কি বলতো, দ্য বিউটি অফ ল্যাঙ্গুয়েজ। তোমরা যাদের তোমাদের মধ্যে যাদের অন্যান্য গ্রামার নিয়ে আইডিয়া আছে, টুকটাক আইডিয়া আছে, তোমরা দেখবা যে অনেক সময় একটা ল্যাঙ্গুয়েজের বা একটা ভাষার বিউটির কারণে বা সৌন্দর্যের কারণে কোনো রুলসকে তোমার হচ্ছে হোল্ড অন করে দেওয়া হয় বা ওটার তেমন ইউজ থাকে না। আবার একটা ভাষার সৌন্দর্যকে বর্ধন করার জন্য তোমার একটা নতুন রুলসকে তোমার হচ্ছে এখানে অ্যাপ্লাই করা হয়, যেগুলোকে তোমরা মডার্ন রুলস নামে চিনো। যেমন আমাদের বাংলা একাডেমি কর্তৃক প্রণীত কিছু তোমার বাংলা বানানোর নিয়ম থাকে। আবার আরেকটা কথা তোমরা মনে রাখবা যে যুগ যুগ ধরে একটা ভাষার জন্ম থেকে শুরু করে তার আজকের অবস্থান পর্যন্ত দেখবা যে যারা এই ভাষাটাকে একদম শুরু থেকে শুরু করছিল, তারা যেভাবে কথা বলে আসছিল, তারা যেভাবে কথাবার্তা শুরু করছিল ওইভাবেই এটা চলে আসছে, ওইটাকে আর কেউ চেঞ্জ করে নাই বা ওইটাকে আসলে চেঞ্জ করার মতো মানুষের আসলে অ্যাবিলিটি হয় নাই, বা একটা জিনিস যেভাবে চলে আসতেছে যুগ যুগ ধরে সেটা আসলে এক সময় সঠিক হয়ে গেছে। এই জন্য তোমার একটা প্রবাদ আছে তোমার বাংলাতে যে অধিকাংশ মানুষ যদি একটা সিম্পল ভুল করে যেটা আসলে তেমন কোনো আহামরি না, সেটা অনেক সময় শুদ্ধ হয়ে যায়, হ্যাঁ। তার মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে একটা প্যাকেজের মতো, তুমি যদি এটাকে মনে রাখতে পারো তোমাকে আর কোনো রুলসের ধার ধারতে হবে না, তুমি এটাকে নিজেই মনে রাখতে পারো, তুমি এটাকে নিজে হচ্ছে রিকল করতে পারো আর রিভাইভ করতে পারো। সো তোমাকে এটাকে এত বেশি সাফার করতে হবে না, বা তোমাকে এটা এত বেশি কী বলে এটাকে এমফাসাইজ করতে হবে না। জাস্ট এটা মনে রাখলে ওয়ান্টের পরে অফ দেখলে অফ বসায় দেবা, উইকের পরে গ্যাপ দেখলে ইন বসায় দেবা, ওন্ডারের পরে ড্যাশ দেখলে অ্যাড বসায় দেবা অর্থ অবাক হওয়া, ওর্দির পরে ড্যাশ দেখলে অফ বসে দেবা, তার মানে অর্থ হবে যোগ্য। তার মানে তবে তোমাকে কনটেক্সটটা বুঝতে হবে। আমরা পড়ছিলাম যে ডাইয়ের সাথে তো অনেকগুলো বসে এবং কনটেক্সট অনুযায়ী ডাইয়ের সাথে কি ইন বসবে, কনটেক্সট বলে দিবে, ডাইয়ের সাথে কি আফটার বসবে বা নাকি ডাইয়ের সাথে উইথ বসবে, কনটেক্সট বলে দিবে, লুকের সাথে কি ইন বসবে নাকি অ্যাড বসবে নাকি ফর নাকি আফটার নাকি ইনটু, যাই বসুক না কেন তোমাকে কনটেক্সট বুঝতে হবে। কনটেক্সট বুঝতে পারলে তোমার জন্য এগুলো আনসার করা সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো 130টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখলে আই হোপ তোমাদের অন্য কোনো কনফিউশন থাকবে না, ইনশাল্লাহ তোমরা ইজিলি আনসার করতে পারবা। আর হচ্ছে আমরা এবার হচ্ছে আমাদের কথা মতো আমরা হচ্ছে একটু বোর্ড কোশ্চেনগুলো সলভ করব, হ্যাঁ। প্রত্যেকটা বোর্ড কোশ্চেন যখন তুমি সলভ করবা বিগত ইয়ারগুলোর, তখন দেখবে যে তুমি একটা লুসিড আইডিয়া পাচ্ছ যে কি ঘটতে যাচ্ছে বা কীরকম টাইপের কোশ্চেন আসলে তোমার নর্মালি হয়ে থাকে, বুঝছো? সবাই কি রেডি? আচ্ছা, এবার আমরা একটু বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করব। ঢাকা বোর্ড 2024 সালে তোমার এই কোশ্চেনটা আসছিল। ঢাকা বোর্ড 2024-এ আমাদের এই কোশ্চেনটা আসছিল প্রিপোজিশন থেকে, যে আসলে তোমাদের এটা দেওয়া ছিল এবং বলা হয়েছিল যে আনসার দিস অ্যান্ড দিস ওয়ে। ওকে, তো লক্ষ্য করো কনটেক্সট বুঝলে আর কিছু বেসিক রুলস জানা থাকলে, যেগুলো আজকে আমরা আমাদের ক্লাসিক রুলসের মধ্যে আলোচনা করছি, কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করছি, এগুলো জানা থাকলে তোমার না এত বেশি এমফাসাইজ করতে হবে না এই চ্যাপ্টারের মধ্যে, টপিকের মধ্যে। তখন তুমি একটা ওভারঅল একটা সিনারিও তুমি তোমার মাথার মধ্যে গেঁথে ফেলতে পারবে, একটা সিনারিও যে আসলে প্রিপোজিশন কী নিয়ে কাজ করে, এটার অ্যাক্টিভিটিটা কীরকম, বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা দেখো,
ঢাকা বোর্ড 2024 আসছিল কি যে উই লার্ন ইটিকেট অ্যান্ড ম্যানার্স। ইটিকেট অ্যান্ড ম্যানার্স মানে তুমি এটাকে বলতে পারো, ইটিকেট মানে আদব, আর ম্যানার্স মানে ধরো কায়দা বা ধরো ব্যবহার। তার মানে উই লার্ন ইটিকেট অ্যান্ড ম্যানার্স, আমরা আদব কায়দা শিখি ড্যাশ আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা থেকে, আমাদের অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সাচ এস যেমন স্কুল আছে, কলেজ আছে, প্রফেশনাল বোর্ডিস আছে। দেখো এই লাইনটা একটু লক্ষ্য করো, তোমাকে না আমি বারবার বলে আসতেছি, তোমরা যারা গ্রামার নিয়ে শঙ্কায় ভোগো তোমাদেরকে আসলে একটু কী করতে হবে, তোমাদেরকে আসলে একটু ফোকাস করতে হবে যে আসলে কোনটার মধ্যে আসলে তোমরা। আচ্ছা ওকে, দেখো তাহলে আমাদের ক্লাসিক্যাল রুলস এবং হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে বেস করে আমরা আজকে কিছু বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করব, যাতে করে তোমরা একটু এটা প্র্যাকটিক্যাল একটা আইডিয়া পেয়ে যাও যে আসলে আমাদের কোশ্চেনগুলো কীরকম হয়ে থাকে এবং এই কোশ্চেনগুলো সলভ করার জন্য আসলে আমাদেরকে কী কী পয়েন্ট অফ ভিউ বা কী পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে, বুঝছো? ফার্স্ট অফ অল আমরা গত ক্লাসের আমাদের গত লাইভটা কেটে যাওয়ার আগে আমরা দেখছিলাম যে আমরা মোটামুটি প্রথম লাইনের মধ্যে এ লাইন এখান থেকে শুরু করে একদম এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত যে উই লার্ন ইটিকেট, আমরা আদব অ্যান্ড কায়দা শিখি ড্যাশ আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাদের মাধ্যমে বা পিতামাতা থেকে অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশন, অনেক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা আদব কায়দা বা আমাদের ব্যবহার শিখি। যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কী কী, যেমন স্কুল আছে ওইটার মধ্যে, কলেজ আছে অ্যান্ড প্রফেশনাল বডিজ বা বিভিন্ন ধরনের ধরো প্রফেশনাল বডিদের কাছ থেকে আমরা এই আদব কায়দা বা ধরো আচার ব্যবহার শিখি। তুমি ইটিকেটকে বলতে পারো আচার, আর ম্যানারকে তুমি বলতে পারো ব্যবহার বা বিহেভিয়ার, ঠিক আছে? তাহলে এখন দেখো তো এখানের তুমি এই লাইনটাকে যেই এ নাম্বার যে গ্যাপটা আছে তুমি এটাকে জাস্ট কনটেক্সট বুঝে তুমি সলভ করতে পারো। কনটেক্সট বুঝে কিভাবে, যেমন দেখো আমরা জানি যে তোমার হচ্ছে আমাদের প্রিপোজিশনগুলোর মিনিং যদি তুমি জানো, যেমন দেখো ফর অর্থ জন্য, উইথ মানে সাথে, অ্যাবাউট মানে ব্যাপারে, ইন মানে মধ্যে, আউট মানে বাইরে, ইনসাইড মানে ভিতরে, অ্যাক্রস অ্যান্ড থ্রু মানে মাঝখান দিয়ে, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে তুমি দেখবা যে আমরা এখানে অর্থটা কি হয়, যে আমরা আদব কায়দা শিখি বা আমরা আচার ব্যবহার শিখি কার কাছ থেকে, আমাদের পিতামাতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন স্কুল কলেজ এবং হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের শিক্ষক যারা আছেন, প্রফেশনাল বডিজ, প্রফেসর, টিচার, লেকচারার, ওদের থেকে। হ্যাঁ, তো এখন দেখো এই যে হতে, আমরা আদব কায়দা শিখি কাদের হতে, তাদের হতে। হতে এটা তোমার কোন প্রিপোজিশন বলো তো, কী বোঝে এটাতে হতে বা থেকে? ফ্রম, কি বলো তো? ফ্রম। তাহলে একদম নর্মালি তুমি যদি একটু কনটেক্সটটা বুঝতে পারো না, একটু মিনিংটা ধরতে পারলে এখানে কি বলতেছে বা কি মিন করতে চাচ্ছে, তুমি যদি এটা একটু ধরতে পারো, তুমি এটা ইনিশিয়ালি একদম ফার্স্ট স্টেজে তুমি এটাকে গেস করতে পারো, তোমাকে এত বেগ পোহাতে হবে না, ঠিক আছে? তাহলে দেখো তো কিছু ক্লাসিক্যাল রুলস, কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর সাম অফ দ্য কনটেক্সট। সেকেন্ড লাইনে আসো, দেয়ার আর রুলস ড্যাশ বিহেভিয়ার। একটা কথা তোমরা মনে রাখবা সবসময়, সেটা হচ্ছে অফ নামে যে প্রিপোজিশনটা এক্সিস্ট করে ওয়ার্ল্ডের মধ্যে, কি নামে বলো তো? অফ নামে যে প্রিপোজিশনটা এক্সিস্ট করে ওয়ার্ল্ডের মধ্যে, এই প্রিপোজিশনটার একটা সম্পর্ক বোঝায়। কি বোঝায়? তাহলে অফ দ্বারা যখন কোনো প্রিপোজিশন আমরা দেখতে পারবো যে অফ আছে কোনো একটা লাইনের মধ্যে, তখন তোমরা এটাকে ইজিলি বুঝতে পারবা যে এটার মধ্যে একটা সম্পর্ক গেস করতেছে। কি গেস করতেছে? একটা রিলেশন গেস করতেছে। বুঝছো? বুঝো নাই? অফ দ্বারা যখন অফ দিয়ে তোমার হচ্ছে একটা সম্পর্ক বোঝায়, যেমন দেখো লক্ষ্য করো, দেয়ার আর রুলসে তোমার অনেক বিষয় আছে। পৃথিবীতে রুলসের অভাব আছে? তোমার হচ্ছে প্রাতিষ্ঠানিক রুল বলো, একাডেমিক রুল বলো, গভর্নমেন্টের রুল বলো, কোনো রুলসের আইনের কোনো অভাব আছে? কোনো নিয়মকানুনের কি শেষ আছে? শেষ নাই। তবে এখানের মধ্যে দেখো নিয়মকানুন এখানে জাস্ট বলছে কিসের? বিহেভিয়ারের নিয়মকানুন। তাহলে এখানে নিয়মকানুন শুধুমাত্র কার? বিহেভিয়ার। তাহলে একটা সম্পর্ক বুঝতেছে না, কার রুলস? বিহেভিয়ারের রুলস। তাহলে আমরা এখানে কি ইউজ করবো? অফ। তাহলে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার। কি বলো তো? দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ড্যাশ অল কাইন্ডস ড্যাশ সোশ্যাল, সামাজিক অকেশন মানে অনুষ্ঠান, অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট এবং এটা জরুরি টু লার্ন দ্যাম। বলছে আমাদেরকে এখানে বলছে যে সমাজে চলাচলের জন্য বা সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের জন্য আলাদা আলাদা কিছু আচার ব্যবহার আছে এবং আমাদেরকে ওগুলা অবশ্যই শিখতে হবে অ্যান্ড প্র্যাকটিস করতে হবে দ্যাম, তাদেরকে ড্যাশ এভরিডে লাইফ। দেখো এটা খুব লম্বা একটা লাইন বলছে এখানের মধ্যে। এখানে বলছে যে আমাদের আচার ব্যবহারের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে। কি আছে বলো তো?
কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে যেগুলো আমাদেরকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে এবং যেগুলো আমাদেরকে শিখতে হবে এবং যেগুলো আমাদেরকে প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করতে হবে। দেখো কি লিখছে, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার। দেখো এখানে কি হবে বলো তো, অল কাইন্ডস অফ ড্যাশ, অল কাইন্ডস ড্যাশ সোশ্যাল অকেশন। তাহলে এখানে কি হবে, ফর অর্থ জন্য, কিসের জন্য, অল কাইন্ডস সকল প্রকারের, অফ এখানে অফ হবে কেন, কারণ ওই যে কি প্রকারের, সোশ্যাল অকেশন। দেখো দুনিয়াতে প্রকারভেদের কোনো অভাব আছে, ক্লাসিফিকেশনের কোনো অভাব আছে, অভাব নাই। বাট এখানে বলতেছে প্রকারভেদটা কি হবে, সামাজিক অনুষ্ঠানের হবে। সকল সামাজিক অনুষ্ঠান কি একরকম হয়, হয় না। সকল ইভেন্ট কি একরকম হয়, হয় না। প্রত্যেকটার মধ্যে বিহেভিয়ারের ধরন কি একরকম হয়, নাথিং, কখনই একরকম হয় না, নেভার একরকম হয় না, ডিফারেন্ট হয়। তাহলে এখানে বলছে, দেখো তো এখানে বলছে কি যে আমাদের বিহেভিয়ারগুলোর চেঞ্জ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অল কাইন্ডস মানে এখানে সামাজিক বিভিন্ন আচার অনুষ্ঠানের কথা বলছে। তাহলে এখানে কি হবে, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল ওকেশন অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দ্যাম। আমাদের সবার উচিত ওই সব নিয়মকানুনকে শিখা। এবং ইন এভরিডে লাইফ, দেখো আমরা পড়ছিলাম না যে ইন মানে কি ভিতরে বোঝায়। তাহলে আমরা যে দৈনন্দিন আমরা যে বিহেভটা করি, এটা আমরা কোথায় করি, আমাদের এইসব আচরণকে আমরা অ্যাপ্লাই করি কোথায় বলো তো, আমাদের এভরিডে লাইফের মধ্যে না। তো এই এভরিডে লাইফের ভিতরে বোঝাচ্ছে, মধ্যে বোঝাচ্ছে, অবস্থিত বোঝাচ্ছে। তাইলে আমরা এখানে কি ইউজ করব, ইন ইউজ করব। ঠিক আছে, তারপরে দেখো দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন, কারেক্ট ইন, কারেক্টের সাথে তোমার সবসময় ইন বসে। তাহলে যে আচরণটা তোমার সঠিক কোথায় বলো তো, ইন আ ওয়েডিং রিসেপশন। তাহলে বলছে যে যে আচরণটা তোমার একটা বৈবাহিক, যে তোমার হচ্ছে কি থাকে বলো তো, বৈবাহিক বা ধরো বিয়ের আসরে যে আচরণটা তোমার হচ্ছে শুদ্ধ, বিয়ের আসরে যে আচরণটা শুদ্ধ, সেটা কিন্তু তোমার হচ্ছে অন্য কোথাও খাটবে না। যেমন দেখো এখানে তোমার ডিরেক্টলি লেখা আছে যে the manners that are correct dash in a wedding reception will not do dash debating club। এখানে বলছে যে যে আচরণটা তুমি তোমার বিয়ের অনুষ্ঠানে করবা বা একটা বিয়ের অভ্যর্থনায় করবা, সেটা কি তুমি একটা ডিবেটিং ক্লাবে করতে পারবা? কি মনে হয়, পারবা? দুইটার পরিস্থিতি কি এক জিনিস না, দুইটা হুলি ডিফারেন্ট বিষয়, দুইটা হুলি ডিফারেন্ট থিং। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট, যে আসলে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে ম্যানারগুলো আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করব। যে ইন আ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ইন, দেখো আমাদের এই যে ইন বিষয়টা, দেখো তো আমরা পড়ছিলাম কি রুলসের মধ্যে যে ভিতরে বোঝাবে। এখন আমাদের রুলসগুলো হয় আমরা বিভিন্ন সোশ্যাল অকেশনে অ্যাপ্লাই করবো, এটা হতে পারে বিভিন্ন ম্যারেজ সেরেমনি, বা হতে পারে ডিবেটিং ক্লাব, বা হতে পারে একটা নর্মাল সার্কামস্ট্যান্স। তো সবগুলা বিষয় একটা দেখো যে একটা ভিতরে অর্থ বোঝায় না, যে বিয়ের ভিতরে ব্যবহার করা, একটা ফ্রেন্ডলি মোমেন্টে ব্যবহার করা, বা একটা ডিবেটিং ক্লাবের মধ্যে ব্যবহার করা, মানে তুমি মিনিং দেখে তুমি গেস করতে পারবা যে এখানে কি ইন হবে নাকি আউট হবে নাকি এখানে অফ হবে, বুঝছো? তার মানে আমরা এখানে ইউজ করবো ইন ডিবেটিং ক্লাব ইউজ করবো। তারপরে দেখো দেয়ারফর, সুতরাং উই হ্যাভ টু বি কেয়ারফুল, উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট, কি বলো তো, কেয়ারফুল পর আমরা এখানে কি ইউজ করবো, কেয়ারফুল অ্যাবাউট। দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য রাখবো যে কেয়ারফুলের সাথে যখন অ্যাবাউটটা বসবে, তখন তোমরা দেখবা যে অ্যাবাউট আর কেয়ারফুল দ্বারা তোমার হচ্ছে বোঝায় যে কোনো বিষয়ে খুব বেশি অ্যাওয়ার হওয়া, কোনো বিষয়ে খুব বেশি সতর্ক হওয়া। ঠিক আছে, তাহলে কেয়ারফুল অ্যাবাউট ইটিকেট অ্যান্ড ম্যানার, আমাদেরকে এখানে বলছে কি আমাদেরকে অবশ্যই সতর্ক হওয়া উচিত ইটিকেট এবং ম্যানার নিয়ে। উই নো, আমরা জানি, হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সে প্লিজ, আমরা জানি যে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ বলাটা কত ইম্পর্টেন্ট। কোথায় বলো তো, ইন এভরিডে লাইফ। এখানে দেখো তো তুমি যখন পড়তে যাবা, বিলিভ মি, তুমি যখন এগুলো পড়তে যাবা না, তুমি যখন প্র্যাকটিস করতে যাবা, তখন তোমার যদি কিছু ক্লাসিক্যাল রুল জানা থাকে, তোমার যদি কনটেক্সটটা তুমি বুঝতে পারো, তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ভালো মতো একটু এই 130টা যদি একটু পড়ে যাও, তখন দেখবা তুমি এগুলো জাস্ট পড়বা আর নিজের মনে একটা আনসার চলে আসছে, পড়বা অটোমেটিক্যালি তোমার আনসার তোমার ব্রেনে সেট হয়ে গেছে, তোমাকে কোনো প্রেশার দেওয়া লাগতেছে না। সো দিস ইজ দ্য থিং, যে তোমাকে আসলে একটু কনফিডেন্ট হওয়া লাগবে তোমার শিখা রুলসের প্রতি, আর একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, দেখো এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশন সাচ পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লিজেন্ট। বলছে সামান্য কিছু ওয়ার্ড, যেমন পার্ডন মি আমাকে ক্ষমা করুন, তারপর এক্সকিউজ মি, এই যে এক্সকিউজ মি, তারপর যেমন দেখো মে আই আমি কি, মে আই কামিং, বা মে আই গো, মে আই রিমেম্বার, বা মে আই সিং, বা মে আই রিসাইট।
যাই হোক না কেন, এই সকল ওয়ার্ডগুলো আমাদের লাইফে খুব বেশি ইম্পর্টেন্স বহন করে এবং আমাদের লাইফটাকে খুব বেশি স্মুথ এবং প্রেজেন্ট করে দেয়। তাহলে আমরা এখানে সাচের পরে ইউজ করতে পারি সাচ অ্যাজ, এটা একটা ওয়ার্ড। তার মানে দেখো তো ঢাকা বোর্ডে 2024-এ যে কোশ্চেনটা আসছে, দেখো তো এখানের মধ্যে কি খুব বেশি কঠিন রুলস অ্যাপ্লাই হয়েছে বলো তো, যেটা তোমরা বুঝতে পারতেছো না? খুব বেশি কঠিন রুলস অ্যাপ্লাই হয়েছে আমাদের যে বেসিক রুলসগুলো, যে একদম যেটা আমি বলছিলাম যে তোমাদের একটা বেসিক আইডিয়া থাকলে আর আমাদের ধরো যে ক্লাসিক্যাল রুলসগুলো নিয়ে যদি একটু আইডিয়া থাকে তোমাদের, তোমরা এটা ইজিলি আনসার করতে পারো একদম ইজিলি, মানে তোমাদের কোনো ব্যাক হয়তো হবে না এখানের মধ্যে, ঠিক আছে? সো আমরা তাহলে আশা করি তোমরা বুঝছো, তোমরা আশা করি 2024-এরটা বুঝছো। এবার আমরা আরেকটি একটু সলভ করে ফেলি। হ্যাঁ, ঢাকা, যশোর, দিনাজপুর, সিলেট বোর্ডে 2018 সালে একটা কোশ্চেন আসছে প্রিপোজিশন নিয়ে তোমাদের এসএসসি বোর্ডের মধ্যে। আমরা এটা একটু প্র্যাকটিস করে ফেলি, দেখি তো তোমরা কে কে পারো, একটু আনসার দিবা। হ্যাঁ, ট্রিজ আর ভেরি ইউজফুল ড্যাশম্যান। দেখো খুব এত শর্ট করছে, দেখো তো এত ইজি করছে, তোমরা জাস্ট দেখেই বুঝে ফেলতে পারবে এখানে কি হয়েছে। কত কোনো রুলসের বালাই থাকবে না, কোনো রুলসের কোনো কমপ্লেক্সিটি কাজ করবে না। ট্রিজ আর ভেরি ইউজফুল ম্যান, এখানে দেওয়া আছে ইউজফুল। এখন দেখো এইসব ক্ষেত্রে তোমরা দেখবে যে একটু কনফিউজিং থাকে, দুইটা প্রিপোজিশন এট এ টাইম ইউজ হতে পারে। এখানের মধ্যে তোমার হচ্ছে ইউজফুল টু আমরা ইউজ করতে পারি, আবার ইউজফুল ফর ইউজ করতে পারি। তবে এখানের মধ্যে তোমার যেটা হবে, এখানে আমরা ইউজফুল ফর ইউজ করবো। কি বলতো, ট্রিজ আর ভেরি ইউজফুল ফর আ ম্যান, মানে গাছ মানুষের জন্য খুবই উপকারী। বুঝছো কিনা বলো তো? এইসব কনফিউজিং মোমেন্টে তুমি যেই আনসারটা বেশি ম্যাটার করবে এইসব ক্ষেত্রে, যে ধরো টুও বসতে পারে আবার ফরও বসতে পারে, তুমি দেখবা যে যেখানে ওটা বেশি ম্যাটার করতে পারে সেখানে আমরা এখানে ওইটাকে ইউজ করবো। যেমন আমরা সেকেন্ড লাইনে গেলে এটা বুঝতে পারবো যে দে আর এসেনশিয়াল ড্যাশ আওয়ার এক্সিস্টেন্স। দেখো এসেনশিয়াল শব্দের সাথে একটা মাথা রাখবা, এসেনশিয়াল শব্দের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে তোমার টুও বসে, আবার তোমার হচ্ছে কি বসে, ফরও বসে। এখন দেখো তোমরা কখন এসেনশিয়াল ব্যবহার করবা আর তোমরা কখন ফর ইউজ করবা। দেখবা যে এসেনশিয়াল সাথে তোমার যখন বিষয়টা একদম আমাদের জীবনের সাথে খুব বেশি রিলেটেড মনে হবে, যে একদম এটা না হলেই না, এইটা না থাকলে আমাদের এক্সিস্টেন্স নিয়ে টান দিবে, তখন আমাদের এক্সিস্টেন্সই থাকবে না, আমাদের অস্তিত্বই থাকবে না, তখন আমরা এখানে কি ইউজ করবো, টু ইউজ করবো। কি ইউজ করবো, টু ইউজ করবো, যে আমাদের লাইফের সাথে একদম ওতপ্রোতভাবে রিলেটেড। যেমন ওয়াটার ইজ এসেনশিয়াল টু আওয়ার লাইফ বা টু আওয়ার এক্সিস্টেন্স, বা এটাকে তুমি রিলেটেড টু বলতে পারো, ঠিক আছে? তারপরে দেখো দে প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল। দেখো মাটির যে উপরের অংশটুকু থাকে, বলো তো যখন বৃষ্টি যখন হয় তখন তোমরা দেখবে যে মাটির উপরের অংশটা তোমার দেখবে যে ধুয়ে যায়, ধুয়ে গিয়ে 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 তোমার মাটিটা ক্ষয় হয়ে যায় না? এখানে বলছে যে দে প্রোটেক্ট, এখানে দে মানে কি বলতো, দে মানে হচ্ছে এখানে ট্রিজ, তাহলে ট্রিজ প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল ড্যাশ গেটিং ওয়াশড অ্যাওয়ে ড্যাশ রেইন ওয়াটার অ্যান্ড ফ্লাড। দেখো খুব ইম্পর্টেন্ট, এখানে আমাদের দুইটা রুলস অ্যাপ্লাই হয়েছে। প্রথম রুলসটা কি, যে আমরা পড়ছিলাম যে ব্যক্তি কাজটা করে বা যার মাধ্যমে কাজটা হয় সেটা হচ্ছে তারা কি বসে, বাই বসে। এখন দেখো এখানে বলছে যে দে প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল, বলছে গাছগুলা মাটির উপরের স্তরটাকে তোমার ওয়াশ বা ধরো ধুয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। তাহলে এ থেকে এখানে আমরা কি ইউজ করতে পারবো, ফ্রম, ওই যে হতে বা থেকে ফ্রম, তাহলে ফ্রম গেটিং ওয়াশড অ্যাওয়ে। আর এই কাজটা করে কে বলো তো, যে তোমার বৃষ্টি হওয়ার পরে যে মাটি যে ধুয়ে চলে যায়, এটা কাজটা, এটার কর্তাটা কি, বৃষ্টি না? তাই আমরা এখানে কি ইউজ করব, বাই ইউজ করবো, বাই রেইন ওয়াটার অ্যান্ড ফ্লাডস। এখন দেখো উই ক্যান সি দিস বিং গ্রোন, উই ক্যান সি ট্রিজ বিং গ্রোন, আমরা গাছের বড় হওয়া দেখতে পারি অ্যালাং দ্য মাউন্টেন স্লপ, ধরো পাথরের ধরো খণ্ডের কাছে। দেখো ড্যাশ দ্য রোড, এখানে একটু লক্ষ্য করো। হ্যাঁ, ড্যাশ দ্য রোড সাইড আমরা পড়ছিলাম যে সীমার মধ্যে বোঝালে, সীমার মধ্যে বোঝালে কি, সীমার বাইরে বোঝালে কি, সীমার উপরে বোঝালে কি, আমরা পড়ছিলাম না? তাহলে এখন একটু আনসার করো দেখি তো, এখানে কি হবে, যে উই ক্যান সি ট্রিজ বিং গ্রোন অ্যালাং দ্য মাউন্টেন স্লোপ। এখানে দেখো তো, এখানে দেখছি ড্যাশ দ্য রোড সাইড, এখন দেখো তো রাস্তার উপরে গাছ জন্মায় না? তো এখন এই যে উপরে, সীমার উপরে, তাহলে এখানে কি হবে, অন দ্য রোড সাইড। এখন দেখো এখানে বলছে পার্ক অ্যান্ড গার্ডেন, এখন পার্ক অ্যান্ড গার্ডেন কি খুব বেশি ছোট জায়গা নাকি খুব বেশি বড় জায়গা? অনেক বড় জায়গা না? তাহলে আমরা কি পড়ছিলাম, বড় জায়গার আগে কি বসে, ইন বসে, তাহলে এখানে কি হবে, ইন দ্য পার্ক অ্যান্ড গার্ডেন্স। দেখো দে অ্যাড বিউটি, আমরা পড়ছিলাম যে অ্যাড টু,
অ্যাড টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অর্থ হচ্ছে কি যুক্ত করা। তাহলে এখানে অ্যাড এখানে আসে, বাট আমরা এখানে টু বসাবো এইখানের মধ্যে, সমস্যা নেই। মাঝখানে কোনো ওয়ার্ড থাকলেও মাঝখানে ভার্বের যে ফর্মে থাকুক না কেন, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল, তোমাকে জাস্ট কনটেক্সটটা বুঝতে হবে। তাহলে এখানে কী হবে, দে অ্যাড বিউটি টু আওয়ার লাইফস, যে বৃষ্টি গাছগুলো আমাদের লাইফের মধ্যে একটা সৌন্দর্য অ্যাড করে। দে প্রোভাইড, তারা ধরো যে প্রোভাইড মানে সরবরাহ করা, গাছগুলো আমাদেরকে সরবরাহ করে আস ফুড খাদ্য, উড লাকড়ি, শেড ছায়া, শেল্টার ধরো যে বাসস্থান, তার মানে গাছ আমাদেরকে এই বিষয়গুলো দিয়ে থাকে। তাহলে এই যে দেওয়া একটা সাথে একটা ওয়ার্ড আসে না, যে আমাদের প্রিপোজিশন যা আছে সবগুলোর মধ্যে একটাই ওয়ার্ড এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয়, সেটা হচ্ছে কনটেক্সট অনুযায়ী, সেটা হচ্ছে উইথ। তার মানে প্রোভাইড উইথ শব্দের এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অর্থ কী হয়, যে সরবরাহ করা বা ধরো প্রদান করা। হ্যাঁ, তারপরে দেখা হচ্ছে দে টেক ড্যাশ, এখানে দেখা হচ্ছে যে টেক ইন, তোমরা পড়তে পারবা যে আমাদের যে চারটা আছে ওখানে দেখতে পারবো যে টেক ইন অর্থ শুষে নেওয়া, অ্যাবজর্ব, ঠিক আছে। টেক ইন মানে কি, নিজের মধ্যে নেওয়া। তাহলে দে মানে কি, দে মানে কারা, ট্রিরা, গাছেরা। তাহলে গাছেরা টেক ইন, তারা শুষে নেয় কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড প্রডিউস, তারা ধরো উৎপন্ন করে অক্সিজেন। তার মানে তারা অক্সিজেনকে উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইডকে তারা কি করে, শুষে ফেলে। সো উই শুড টেক কেয়ার অফ ট্রিজ। তাহলে আমাদের হচ্ছে গাছেদের কি করা উচিত বলো তো, আমাদেরকে অবশ্যই গাছেদের যত্ন করা উচিত। এখন বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, ঢাকা যশোর দিনাজপুর বোর্ড থেকে যে কোশ্চেনটা আমরা মাত্র সলভ করলাম, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, তোমরা যারা আমাদের শিটটা পেয়ে যাবা প্রিপোজিশনের উপরে, তোমরা দেখতে পারবা যে কেয়ার শব্দের সাথে সবসময় একটা প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে অফ, মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে কনটেক্সটের বেলায়। তো কেয়ার অফ অর্থ কি, যত্ন। তো তুমি এখানে দেখতে পাচ্ছ কেয়ার, তুমি যখন এটা পড়ে ফেলবা তখন তুমি অটোমেটিক্যালি এখানে অফ বসাই দিবা কনটেক্সটটা দেখে, যে আমাদের উচিত গাছেদের যত্ন নেওয়া। কার বলো তো, গাছেদের যত্ন নেওয়া। তাহলে আমরা এখানে কি ইউজ করবো, উই শুড টেক কেয়ার অফ ট্রিজ, নাকি ফর ট্রিজ, অফ ট্রিজ, ঠিক আছে। সো বেসিক্যালি আমাদের ঢাকা বোর্ড 2024 এবং ঢাকা যশোর দিনাজপুর সিলেট বোর্ড 2018 সালে, এই বোর্ডগুলোতে দুইটা কোশ্চেন আমরা সলভ করে ফেললাম আমাদের আজকের ক্লাসের বিষয়গুলো থেকে বেসিস করে। হ্যাঁ, সো আই হোপ তোমাদের কোনো আনক্লিয়ারিটি নেই, কোনো কনফিউশন নেই। আশা করি তোমরা বিষয়টা ভালো মতো ফিগার আউট করতে পারছো। আমাদের প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্টরা অবশ্যই আমাদের ইয়েটা পেয়ে যাবে, আমাদের হচ্ছে 130টা প্রিপোজিশনের শিটটা সহকারে পুরো স্লাইডের একটা ডিটেল শিট তোমরা পেয়ে যাবা, যার মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশনকে আরও বেশি শানিত করতে পারবা, যাতে তোমাদের কোনো কনফিউশন কাজ না করে। হ্যাঁ, আমাদের যে কটা হচ্ছে তোমার রুলস ছিল, যে কটা রুলস নিয়ে আমরা আলোচনা করছিলাম একদম শুরু থেকে, আমাদের প্রিপোজিশনের একদম বেসিক জিনিসপত্র, একদম ধরো যে বেসিক কনসেপ্ট থেকে শুরু করছি আমরা, আর আমরা শেষ করছি কোথায়, আমাদের বোর্ডের কোশ্চেনের একদম প্র্যাকটিক্যাল অ্যানালাইসিসের মধ্যে। তাহলে দেখো এইটা তোমার হচ্ছে প্রিপোজিশনের একদম একটা কমপ্লিট ক্লাস। তুমি যদি একটু শুরু থেকে নোটপ্যাড নিয়ে বসো, যদি একটু রাইট ডাউন করে ফেলো কি পয়েন্টগুলো, যদি রুলসগুলোকে একটু সাজিয়ে লেখো, যদি একটু ভিজুয়ালাইজ করে পড়ার ট্রাই করো, তুমি দেখবে যে তোমার ট্রাস্ট মি, তোমার প্রিপোজিশন নিয়ে তোমার আর কখনো কোনো ঝামেলা থাকবে না। প্রিপোজিশন এটা কতবার পড়তেছো বলো তো, সেই 6, 7, 8, 9, 10-এ পড়ছো, এখন ইন্টারও পড়তেছো, তারপরে মনে হচ্ছে যে এটা মনে হচ্ছে ঝাপসাই থাকতেছে, এটা মনে হচ্ছে যে কেন ক্লিয়ারই হচ্ছে না। সো একটু প্লিজ একটু ফোকাস করো, তুমি পারবা। কারণ এটা একটু গুছিয়ে পড়লে এটা এত কঠিন বিষয় না, পারবা ইনশাল্লাহ। সো বেসিক্যালি ওই ক্ষেত্রে তোমাদের প্রতি আমার অ্যাডভাইস থাকবে, একটু ভালো মতো করে একটু পড়ার ট্রাই করো। আমাদের লাইভটা কেটে যাওয়ার কারণে আমাদের আগের যে এখানে আমরা কিছু লেখালেখি করছিলাম আমাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে, ওগুলো তোমার চলে গেছে, নো প্রবলেম, আগের এটার সাথে অ্যাটাচ করে দেওয়া হবে। সো আই হোপ তোমাদের কোনো কোশ্চেন নাই। যদি কোনো কোশ্চেন থাকে, যারা নেক্সট ক্লাসটা দেখবা কমেন্ট করে ফেলবা, আর হচ্ছে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কন্টিনিউটি বজায় রাখবা, তাহলে তোমরা রিলেট করতে পারবা ক্লাসের শুরু, স্টার্টিং, মিডল পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট। ওকে, so it's all about preposition, it's all about the fundamental and basic and advanced point of preposition. সো সবার জন্য শুভকামনা রইল, সবাই খুব ভালো মতো প্রিপোজিশনটা শিখতে পারবে আশা করি। সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা রইল। আজকের ক্লাসটি এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা, দোয়া আবারও, এবং আশা করি তোমরা সবাই প্রিপোজিশনটা ভালো মতো শিখতে পারবা। সবাই পড়াশোনা একটু ফোকাস করো। প্রিপোজিশন একটা ক্লাস প্লিজ, তোমরা এত বেশি একদিন একটু পড়ো, তারপরে আবার গ্যাপ দিয়ে ফেলো, তখন এই জিনিসটা তোমাদের মাথা থেকে সরে যায়। সো একটু ফোকাস করো, একদিন প্রয়োজন একটা দিন একটু এটা নিয়ে ব্যয় করো, দেখবা যে এটা তোমার লাইফ টাইমের জন্য তোমার মাথায় এটা সেট হয়ে গেছে, ঠিক আছে। সো ওকে, ইটস অল অ্যাবাউট প্রিপোজিশন অ্যান্ড ইটস অল অ্যাবাউট টুডে। ওকে, সো টেক কেয়ার এভরিওয়ান, বাই, গুড নাইট।